Equity market 20 year period had beaten আমাদের ক্যালকুলেশনে bonds, it had beaten land, it had beaten apartments as well. যে ইনভেস্টর ভাবছে আমি 6 মাসের জন্য ইনভেস্ট করব, 1 বছরের জন্য ইনভেস্ট করব, in the retail space obviously you have to do distribution, you have to do sourcing, etc. At the end of the day you have to be like the lowest cost seller. We had a bit of brand value in the market, যারা হয়তো একটা asset management করে মোটামুটি খেয়ে পড়ে বাঁচতে পারবো মোটামুটি. Overall we manage about 130 to 140 crores. Hey guys, নতুন বছরের শুভেচ্ছা। আমরা ব্যাক উইথ দি ইনভেস্টর সিরিজ, দিস টাইম উইথ আসিফ খান ভাইয়া। আপনারা যারা ওনাকে চিনেন না, উনি একজন খুবই ওয়েল নোন পারসন ইন দ্য ফাইন্যান্স সেক্টর, বোথ ফর হিজ রিসার্চ, বিকজ উনি অনেক রিসার্চ করেন, এজ ওয়েল এজ ফর হিজ পাবলিশিং, বিকজ উনি ইনসাইটসগুলো শেয়ার করেন, উইচ ইজ অলওয়েজ রেকমেন্ডেড। আমরা আজকে 3-4টা জিনিস নিয়ে কথা বলি ব্রডলি। অ্যাসেট ক্লাস রিটার্নস, ফ্ল্যাট কিনলে ভালো হয় নাকি ল্যান্ড, কোনটা লং টার্মে রিটার্ন বেশি দিবে। অ্যাসেট ক্লাসেসের মধ্যে স্টার্ট আপ একটা বড়টা, সো উনি চালডালের একজন ইনভেস্টার অ্যামাং মেনি আদার স্টার্ট আপস। কি ওনারা খুঁজেন, কোন জিনিসগুলো খুঁজেন ওয়াইল ডুইং স্টার্ট আপ ইনভেস্টমেন্টস, এটা নিয়ে আলাপ করি। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের হিস্ট্রি নিয়ে আলাপ করি, আমরা বাই সাইড সেল সাইড রিসার্চের কথা বলি, আমরা ফাইন্যান্স জগতের নানান টপিক এই 1.5 আওয়ার্সে কভার করি। আই হোপ আপনি যদি এটা দেখেন, ফাইন্যান্স সম্পর্কে আপনার ধারণা একটু হলেও ভালো হবে। কমেন্ট সেকশনে জানাবেন ওয়েদার দিস ওয়াজ ইউজফুল, আর কাকে দেখতে চান সব কিছু আমাকে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি চিন্তা করছি এই পডকাস্টটাকে একটা নাম দিতে, একটা ক্যাচি নাম, একটা আমাদের নাম, আমাদেরকে ক্যাপচার করবে এমন একটা নাম। চিন্তা করছি বিজনেস নার্ডস বা বিজ নার্ডস নামটা দেওয়ার। আই এম স্টিল নট স্টাক টু ইট, বাট আই উড লাভ ইউর ফিডব্যাক। কমেন্ট সেকশনে জানাবেন whether you think this is a good move. Thank you so much. Like, share, subscribe করে সাথে থাকবেন, and I hope you enjoy this episode with Asif Khan. আসসালামু আসিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার লিটল শো। অনেকদিন ধরে আপনার সাথে এই কনভারসেশনটা করতে যাচ্ছিলাম। আই থিঙ্ক প্রথম আপনাকে নক করেছিলাম কোভিডের সময়, অনেক আগে, অ্যান্ড ফাইনালি সুযোগ হয়েছে। We start the show by always asking the guests to introduce themselves. So could you please kick us off by introducing yourself? Sure, Fahad. Thanks for inviting me here. So our introduction is simple. I'm actually Edge Asset Management, Edge Research, and Edge Ventures co-founder, which we started back in 2018, 17-18 period. তার আগে I have worked in different companies for about 9 years. I'm a graduate from North South. I had a major in finance and economics in undergrad, and I'm also a CFA charter holder. That's it. Yeah, you are, I think, very well known in finance circles because of, you know, your research as well as now just investing and everything. I want to get to all of that, but I want to start our conversation with a series of blog posts. আপনি রিসেন্টলি একটা সিরিজ অফ ব্লগ পোস্ট লিখতেছেন অ্যাসেট ক্লাস রিটার্নস নিয়ে। সো ভাই, আমি আপনাকে ওইটা নিয়ে একটু খুঁটিনাটি জিজ্ঞেস করবো, বিকজ ইটস ভেরি হার্ড টু গেট ডেটা and it's also very hard to do the analysis, I guess, for some of us who are untrained. সো আপনার থেকে একটু বুঝতে যাব। আমি স্পেসিফিকলি আপনার পার্ট 1 যেখানে লিখেছিলেন, আমি কোট করছি, কারেক্ট মি ইফ আই এম রং, লিখেছিলেন যে one of the misconceptions about Bangladesh stock market is that it does not generate returns for investors. In my opinion, it is a myth. However, the challenge is that myth to challenge that myth we need to qualify it with data. Therein lies the problem, because the index data is only available 13 সাল থেকে available আছে index data. Prior to 2013 বাংলাদেশ had a different index. So এটা সলভ করার জন্য আপনার নিজের একটা ইন্ডেক্স বানিয়েছেন। ভাই, আমি আর পুরো জিনিসটা মানে রিড আউট করবো না, আপনি একটু যদি বলেন what index you guys made and what was your analysis. সো আমি একটু ব্যাখ্যা দিই আসলে ইন্ডেক্স জিনিসটা কি। হ্যাঁ, যে কোনো জিনিসে when we are trying to see a percentage change, whether it's inflation, whether it's stock prices, অনেকগুলো কম্পোনেন্ট যখন থাকে, ওই কম্পোনেন্টের মধ্যে কিছু বাড়ে কিছু কমে। সো ইফ ইউ আর ট্রাইং টু আনসার দ্যাট বেসিক কোয়েশ্চেন যে অন অ্যান অ্যাভারেজ বেড়েছে কিনা, তখন এটাকে আমরা একটা ইন্ডেক্স ফর্মে নিয়ে যাই। হ্যাঁ, সো ইন্ডেক্স ক্যান বি ক্রিয়েটেড ইন ডিফারেন্ট ওয়েজ, দেয়ার ডিফারেন্ট রুলস। স্টক মার্কেটের কিছু ইস্টাবলিশ ইন্ডেক্সিং রুলস আছে। কেউ হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন ওয়েটেড করে। সো ইন্ডেক্সের কম্পোনেন্টগুলোর যে ওয়েটগুলো আমরা সেট করবো, এটা বেসড অন দ্য সাইজ অফ দ্য কোম্পানিজ। কেউ ইকুয়াল ওয়েটেড করে, যে না আমি কোম্পানির সাইজ না, আমি সবগুলোকে সেম ওয়েট দিব। আবার কেউ ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ ওয়েটেড করে, যে আমি মার্কেট ক্যাপ অ্যাডজাস্টেড ফর ফ্রি ফ্লোটের ওয়েট দিয়ে পার্সেন্টেজ চেঞ্জগুলোই করবো। এখন যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছিল, স্পেশালি ফর ঢাকা স্টক এক্সচেঞ্জ, উই হ্যাড অ্যান ইন্ডেক্স কল ডিজেন আনটিল 2013. Degen. That doesn't sound promising. But well, okay. And that got replaced by DSEX, which also is a very weird way of naming an index, but well. তো এইটা হয়েছিল because they authorities realized যে Degen ক্যালকুলেশনে ভুল করতো।
So they, I think they went to S&P or someone to create a new index. And as a result, you had two different indexes in two different time periods. তারা যদি নতুন ইন্ডেক্সটা আরো লঙ্গার টাইম ফ্রেম থেকে করতো, সে 2000 থেকে বা 2010 থেকে করতো, then we would have a bit of a longer return data from Dhaka Stock Exchange. তো সেটা ছিল না। সো আমাদের ক্ষেত্রে যেটা ছিল, আই থিঙ্ক ইট ওয়াজন্ট আ প্রজেক্ট দ্যাট আই ওন, ইট ওয়াজ সামথিং আলী ভাই অ্যান্ড সাফওয়ান দে স্টার্টেড দেয়ার ব্র্যাকিপিএল ডেজ অ্যান্ড দেন পরবর্তীতে অ্যাট এজ উই কন্টিনিউ দ্যাট। সো যতগুলো স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে আছে সেগুলোর মার্কেট ক্যাপ ডেটা, তাদের ডিভিডেন্ড ডেটা, এগুলো ট্র্যাক করে হচ্ছে গিয়ে যে দে হ্যাড ক্রিয়েটেড রিক্রিয়েটেড অ্যান ইন্ডেক্স অ্যান্ড উই হ্যাভ দ্যাট ডেটা ফ্রম 2000। সো ওইটাতে আমরা বেসিক্যালি উই হ্যাভ ফিগার আউট যে আসলে বিভিন্ন টাইম পিরিয়ডে ইকুইটি মার্কেটের রিটার্ন কি। আর টু ক্রস ভেরিফাই যে আচ্ছা আমরা যে ক্যালকুলেশনটা করছি is it accurate or not. So for the times available, for the periods available, we checked it with Chittagong Stock Exchange data. So fortunately CSE কিন্তু right formula দিয়ে ক্যালকুলেশন করেছে, but CSE data কিন্তু doesn't go back to 2000, মানে অত সময় ছিল না, sort of the data is available later on. But for the time periods when CSE data is available, if we calculate or compare the CSE index and our edge index, they would look broadly similar. Got it. So there was not one standard to measure things. Index দুইটা দুই রকম ছিল, আপনারা সেম স্ট্যান্ডার্ডে এনে নিজেদের অ্যানালাইসিসের স্বার্থে জিনিসটাকে সিম্পলিফাই করেছেন। সো অ্যাজ আ রেজাল্ট আপনারা কি পেলেন অ্যাজ আ লেটস সে রিটেল ইনভেস্টর, ক্ষুদ্র রিটেল ইনভেস্টর? আমার তো সবসময় আমি ডাউটে থাকি যে আদৌ আমি রিটার্ন পাবো নাকি, আমার টাকা প্রোটেক্টেড থাকবে নাকি, হার্ড আর্ন মানি যদি আমি ইনভেস্ট করি লস খাবো নাকি স্টক মার্কেটে। আপনাদের ফাইন্ডিংস কি ভাই? স্টক মার্কেট কি গুড ব্যাড? আচ্ছা, সো before going into the question যে স্টক মার্কেট গুড বেট কিনা, লেটস টক অ্যাবাউট হোয়াট দ্য ডেটা সেস। আমরা যদি 2000 থেকে 2020 সালে ডেটা দেখি, উইচ ইজ a 20-year ডেটা টাইম পিরিয়ড, equity মার্কেট মানে স্টক মার্কেট রিটার্ন অন অ্যাভারেজ ওয়াজ 16.6%, অ্যান্ড এই টাইম ফ্রেমে equity market 20-year পিরিয়ডে হ্যাড বিটেন আমাদের ক্যালকুলেশনে bonds, it had beaten land, it had beaten apartments as well. So over 20-year time frame, it was the best asset class. And this is again, if you compare to the rest of the world, like especially US markets and other developed markets, for very long period of time, equities have outperformed all other asset classes. And it's logical because you are taking on a risk. As an equity shareholder, you are taking on more risk and you are being rewarded for that higher risk. So as long as an economy does well in general, খুব বড় কোনো ক্রাইসিস যদি না হয়, equities are supposed to outperform. But এইটা হচ্ছে কি জাস্ট লাইক দ্য ইনিশিয়াল লেভেল অফ অ্যানালিসিস। ইফ ইউ ব্রেক ইট ডাউন ইন্টু টাইম পিরিয়ডস, হ্যাঁ, ইফ ইউ ডু ইট লাইক 2000 থেকে 2010 একটা টাইম পিরিয়ড যদি আমরা নেই, অ্যান্ড দেন 2010 থেকে 20 একটা টাইম পিরিয়ড নেই, হ্যাঁ, ডিফারেন্ট রেটস, different, then the answer looks very different. Right. So if I do that, 2000 থেকে 2010 stocks have really outperformed like by a magnitude of like 50% or something like. আমি দেখলাম 34% অ্যাভারেজ ছিল, হ্যাঁ, মানে ক্লোজেস্ট আদার অ্যাসেট ক্লাস প্রবলি ওয়াজ ল্যান্ড, এ হয়তো 21%-এর মতো ছিল, রাইট। So clear একটা outperformance ছিল, but if you do the next period itself, which is like 2010 to 2020, stocks the worst asset class compared to flat, apartment and fixed income. So equities এর যে সামারিটা হচ্ছে কি, equities এর on a first of all it's an asset class that works for the long term. যে ইনভেস্টর ভাবছে আমি 6 মাসের জন্য ইনভেস্ট করবো, 1 বছরের জন্য ইনভেস্ট করবো, that's not the right asset class for them typically on an average. But then we also have to ask ourselves one thing. Index captures the percentage change over a broad diversified basket of securities. এখন যেই ব্যক্তি ইনভেস্টর ইনভেস্ট করছে, is he actually buying a diversified basket of securities or not? And that gives us very different answers. So if you ask like random 10 people or 100 people, so you guys have invested in the stock market, how was your return, right? I can tell you what the answers will be. One, most people don't know what their return, they never calculated it. যেটা হয়েছে যে ওরা হচ্ছে কি তাদের রিটার্ন ক্যালকুলেশনটাই কিন্তু করে নাই কখনো, হ্যাঁ, আচ্ছা, বাট মোর ইম্পর্টেন্টলি আই থিঙ্ক তাদের মধ্যে বেশিরভাগই আসলে লস করেছে টাকা। সো ইউ হ্যাভ মানে ইন্ডেক্স, যেটা আমি বললাম যে ইন্ডেক্স ক্যাপচার্স দ্য ব্রড মার্কেট পারফরমেন্স, বাট এর মধ্যেও যদি আমি রং দামে রং শেয়ার কিনি, আমি অনেক টাকা লস করতে পারি। অ্যান্ড এই কারণেই আসলে স্টক মার্কেট গেটস আ ভেরি ব্যাড রেপুটেশন, মানে ঠিক জিনিসগুলো পিক করতে পারি না আমরা, যে হ্যাঁ মানে যে জিনিসগুলো খবরের কাগজে পড়ি বা একটু হাইপ থাকে সেগুলো ইউজুয়ালি কিনে ফেলি, দেখা যায় ফান্ডামেন্টালস বা আন্ডারলাইং আর্নিংস কিরকম বা ম্যানেজমেন্ট কিরকম, যে ডিসিশনগুলো
আপনারা অ্যাজ ট্রেন প্রফেশনাল যে জিনিসগুলো দেখেন হয়তো বা রিটেল ইনভেস্টর হিসেবে আমরা সবসময় দেখি না, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ইটস এ প্রবলেম। সো ভাইয়া, কামিং ব্যাক টু ইউর ব্লগ পোস্ট, আমি বারবার কিছুক্ষণ প্রথম সময়টা এখানেই কাটাবো। সো আপনি 34% দেখেছেন ডিউরিং 2001 to 2010 আই থিঙ্ক, অ্যান্ড দেন তারপরে ইটস স্টিল প্রিটি গুড, ইটস অ্যারাউন্ড 15-20% আই গেস আফটার 2011-12। না, অ্যাকচুয়ালি 2010 to 20 যদি নেই, হ্যাঁ। the next 10 years, হ্যাঁ। 1.6%. 1.6%. But if you take the 20 years, Right. which includes 2000 to 2010 and হ্যাঁ। 2010 to 20, হ্যাঁ। তাহলে it's about 16.6. হোয়াট ইজ দ্য মানে কোন কারণে স্টক মার্কেট বাড়ে বা কমে? আমি খুব লেম্যান টার্মসে জিজ্ঞেস করলাম আপনাকে। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্রডলি দুইটা ফ্যাক্টর। একটা হচ্ছে যে যখনই একটা ইকোনমিতে ইন্টারেস্ট রেট ফল করে, হ্যাঁ, ইন্টারেস্ট রেট ফল করলে টাকার মূল্য, দ্য প্রাইস অফ মানি ইজ ফলিং, অল ক্যাশ ফ্লো জেনারেটিভ অ্যাসেটস, ওয়েদার ইট স্টকস, বন্ডস অথবা প্রপার্টি দ্যাট হ্যাজ ক্যাশ ফ্লো, তাদের প্রাইস বাড়ে। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল রুল, এটা অ্যাপ্লাইজ টু এভরি আদার প্লেস অফ দ্য ওয়ার্ল্ড টিপিক্যালি, হ্যাঁ। সো ইন টাইম পিরিয়ডস যখন ইন্টারেস্ট রেট বাড়ছিল, টিপিক্যালি ইউ উড সি দাম কমছে, আর ইন টাইম পিরিয়ডস যখন ইন্টারেস্ট রেট কমে তখন হচ্ছে কি মানে বেসিক্যালি এগুলো ভালো করে। এখন এইটার জন্য যদি আমি ইফ আই টেক ইট ওয়ান স্টেপ, আরেকটা স্টেপ অ্যাড করি, ওয়াই ডাজ ইন্টারেস্ট রেটস ফল? সো এজের একটা প্রপার্টারি রিসার্চ আছে, থিমেটিক রিসার্চ, আমি অ্যাকচুয়ালি আই উইল শেয়ার দ্য রিপোর্ট, অ্যান্ড হোয়াট উই হ্যাভ ফাউন্ড ইজ বাংলাদেশের ইন্টারেস্ট রেট সাইকেল ইজ ক্লিয়ারলি ডিটারমাইন্ড বাই গ্লোবাল কমোডিটি প্রাইস সাইকেল। সো গ্লোবাল কমোডিটি প্রাইস যখন কোনো কারণে বাড়ে, তখন বাংলাদেশের ইন্টারেস্ট রেটও বাড়ে। সো কমোডিটি প্রাইস বলতে চাল, ডাল, সুগার, অয়েল, অল দ্য স্টাফ যেটা বাংলাদেশিরা ইম্পোর্ট করে। সো দের ইজ এ ক্লিয়ার রিলেশনশিপ বিটুইন দ্যাট অ্যান্ড বাংলাদেশের বেসিক্যালি the interest rates, and then naturally all asset prices. হ্যাঁ, জাস্ট কেস ইন পয়েন্ট যদি একটু বলি, বাংলাদেশের বেসিক্যালি ইন্টারেস্ট রেটের সাথে আমার মানি সাপ্লাইয়ের একটা সম্পর্ক আছে। যদি আমরা 2005 থেকে 10-এর পিরিয়ডটা চিন্তা করি, হ্যাঁ, ইফ ইউ ব্রেক ইট ডাউন ইন্টু 5-year periods, দিস ইজ দ্য পিরিয়ড যখন আমার মানি সাপ্লাই গ্রো দ্য হাইয়েস্ট, অ্যাবাউট 19% প্রতি বছর মানি সাপ্লাই গ্রো করেছিল, অ্যান্ড ইন দ্য লাস্ট 25-year history দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট মানি সাপ্লাই গ্রোথ। ওই সময়টাতে কিন্তু স্টকস অ্যান্ড রিয়েল এস্টেট হ্যাড দ্য হাইয়েস্ট অ্যাপ্রিসিয়েশন। So the connection with money supply, interest rates, global commodity prices, it's actually undeniable. It's very, very clear. So that's one part. The other part হচ্ছে যে the discount rate of the interest rate is the denominator factor. There's a numerator factor. যে আমি যদি কোনো অ্যাসেটকে ভ্যালু করি, is the present value of future cash flows. So cash flow গুলো বা বিজনেস সিচুয়েশনটা কেমন? So অর্থনীতি যখন ভালো করে, in general businesses are doing well, তখন ক্যাশ ফ্লো ফোরকাস্টটাও ভালো। এইটা আমরা কিন্তু ইন দ্য অবজারভেবল ডেটা এই নিউমারেটর এফেক্টটা বাংলাদেশে একটু কম, অ্যান্ড এটা কম এই কারণে গত 20 years or so আমরা যদি হিসাব করে দেখি, ইকোনমি কিন্তু শুধু বেড়েই গেছে। বাংলাদেশে অত বেশি ভোলাটাইল ছিল না, ইভেন ইন দ্য টাইম পিরিয়ড যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যখন হলো, বাংলাদেশ কিন্তু ফেয়ারলি রেজিলিয়েন্ট ছিল। সো টিল নাও the cash flow part, like business activity, economy and cash flow part, yes, there was some volatility but not much. The stock prices were largely defined or determined by interest rates. Largely determined by interest rates. And just so I understand, so part 3 of your blog post, so I mean part 1 গেলাম, part 2 তে আপনি breakdown করেছেন between first 10 years, next 10 years. Part 3 তে you kind of talked about, I'll just read this part out. The market had a return of more than 17% per year for the around 20 years. In the second one, we broke down the returns in smaller time periods, top 20 companies নিয়ে এখন ফোকাস করব। So in the third one, আপনি ডিপ ডাইভ করেছেন স্পেসিফিকলি কোন কোম্পানিগুলো সবচেয়ে ভালো করেছে। আমাদেরকে একটু যদি বলেন, I think BAT was number 1 and Grameenphone was the least profitable to hold in the last 10 or so years, and I guess Olympic Industries গত 5 বছরে perhaps worst performing. What are the characteristics? Because আমি জানি আপনি স্টাডি করেছেন এই কোম্পানিগুলোকে, যে what makes them good, bad, and circumstance definitely involved. What have you found যে separates the winners from the losers in this list? Actually, first of all, let's talk about the list itself. হ্যাঁ, আমরা যখন লিস্টটা কম্পাইল করলাম, we had a qualitative understanding যে which are the best governed, best managed companies, and especially in their respective sectors, say pharmaceuticals, consumer goods এর যে সেগমেন্টগুলো আছে, বা financials, who are the like leaders, outright leaders. Right. The list was basically compiled based on that. আমরা কিন্তু এমন করি নাই যে let's do a ranking of the returns and top
10 বা 15 নিয়ে আসি না। Oh no? No, Okay. we basically chose the companies based on which are the good, well-managed companies. হ্যাঁ, and then looked at the returns there. So এখন এখানে যেটা হয়েছে কি যে ফার্স্ট অফ অল মোস্ট অফ দিস কোম্পানি যেটা আমি বললাম যে দে হ্যাভ বিন সো ওই টেবলটাতে আমরা কি কি দিয়েছি ফর এক্সাম্পল উই টকড অ্যাবাউট whether there was revenue growth or not. So that's a parameter of the growth of cash flow or growth of Right. profitability. The number 2 parameter we added was return on capital. So that's a indicator of profitability. So 3 companies, same revenue can have very different profitability. Right. And so jar profitability meaning not in terms of profit growth. It means that per taka of capital invested, how much return I'm generating. So এটার metrics গুলো হচ্ছে usually return on equity বা return on invested capital. Right. হ্যাঁ, so এইগুলা যাদের ভালো high on an average they tend to outperform the market. তারা মার্কেটের থেকে better perform করে, ভালো perform করে. Yeah. The only exception to that rule হচ্ছে গিয়ে you have a company growing very fast, very good profitability, হ্যাঁ, but the time period যখন আমরা analysisটা করছি it was overvalued. The so start করছে the stock price is already overvalued. মানে in the price itself, Gramophone. Gramophone could be one. Right. Olympic was another. So Olympic at its peak, their price earnings ratio went up to 40 times, 50 times earnings. Right. So it was definitely a great company back at that time. Kintu the fundamentals could not justify that valuation. So if you look at Olympic's revenue performance, profit performance, Right. even in the period যখন সে ভালো করে নাই, it grew, but it didn't grow as per the price or the growth expected by the market. Market expected more. বুঝছি। But take the case of BAT for example, Right. market তাকে প্রাইস করছিল হয়তো 15-20 times earnings which was probably like a fairish value, কিন্তু they kept on delivering numbers. Right. And so what happened was যে তার expectation এর ম্যাচ করেছে অথবা বিট করেছে, so BAT did well. Right. Grameenphone is a different case কারণ Grameenphone কখনোই খুব যে overvalued ছিল, not necessarily. But if you look at the narrative that drove Grameenphone price and for legitimate reasons, it was regulatory issues. Right. So they had a lot of issues with the government, তাদের tax cases ছিল, VAT cases ছিল, ওদের অনেক সময় সিম সেল বন্ধ ছিল, Right. import off ছিল. Right. So the stock in that underperforming period was a bit penalized by that. Got it. And let's say a 10-year period, is there any other factor যেটা ইনফ্লুয়েন্স করেছে এই কোম্পানিগুলোকে beyond let's say regulations or expectations from the market? মানে অন্য কোনো ফ্যাক্টর যদি থাকেও, হ্যাঁ, মানে ইন দ্য ম্যাগনিটিউড অফ প্রায়োরিটি খুব বড় ফ্যাক্টর আসলে These are the main ones. These are the main ones, হ্যাঁ. More or less I would say যে মানে if you look at the growth rate, Yeah. the profitability and the valuation, like মোটামুটি এই তিনটাই drove most of it. And macro factors যেগুলো যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম যে what drives the entire market up or down, হ্যাঁ, Right. those obviously had a role to play. বুঝছি। Okay, awesome. Asif Bhai, Asif Bhai, you covered the first 2 factors that affected returns এই কোম্পানিগুলোর জন্য। আর কি কোনো ফ্যাক্টর আছে ভাই যেগুলো এই রিটার্নসগুলোকে এফেক্ট করেছে? অ্যাকচুয়ালি একটা ফ্যাক্টর আছে যেটা উই হ্যাভেন্ট টকড অ্যাবাউট, এটা হচ্ছে কি যে ইনভেস্টর বিহেভিয়ার অথবা এটাকে আমরা আমাদের ভাষায় বলি মার্কেট মাইক্রোস্ট্রাকচার। সো একটা মার্কেটে ইউ হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ পার্টিসিপেন্টস। যদি বাংলাদেশের এক্সাম্পল দিই, আমাদের ফরেন ইনভেস্টার্স আছে, তারা একভাবে বিহেভ করে, তারা এক সার্টেন ক্যাটাগরি অফ শেয়ার্স কিনে। লোকাল ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আছে, লোকাল অ্যাসেট ম্যানেজার্স, ব্যাংকস, এটসেট্রা এটসেট্রা, অ্যান্ড ইউ অলসো হ্যাভ লোকাল হাই নেটওয়ার্থ অ্যান্ড লোকাল রিটেল। ইচ অফ দিস ইনভেস্টর গ্রুপে কিন্তু তাদের ইনভেস্টমেন্ট স্টাইল, তাদের নেচার, তাদের ধরন, হোল্ডিং পিরিয়ডস আর ভেরি ভেরি ডিফারেন্ট, হ্যাঁ। অ্যান্ড বিফোর আই গেট টু দ্য বাংলাদেশ মার্কেটের যে ফ্যাক্টরটা আই ওয়ান্ট টু এক্সপ্লেন, আই ওয়ান্ট টু গিভ অ্যান অ্যানালজি। যে ফর এক্সাম্পল লেটস সে দ্য মায়ামি মার্কেট, হাউজিং মার্কেট, হ্যাঁ, if most of the investors there were basically crypto millionaires, যারা ক্রিপ্টোতে মিলিয়নার হয়েছে, and if crypto prices fall, it will be natural to expect যে Miami house market will also fall naturally, right? So similarly বাংলাদেশে যেটা হয়েছে যে গত 5 years or more ধরে foreign investors have been selling stocks in Bangladesh. So naturally the type of companies they have been holding সেগুলোই সবচেয়ে বেশি impacted. The stocks যেগুলো তারা হোল্ড করছে না সেগুলো কিন্তু অতটা ইম্প্যাক্টেড না। So if you take certain time periods, and in those time periods one of the market participants for whatever reason either buys or sells, it will have an impact on the index. So
two things. By category wise, they have been investing in the broader, the good, well managed companies. Right. Yeah. So these stocks had underperformed versus some of the broader index. But also the specific stocks যেগুলোতে ফরেনারদের বড় ওনারশিপ ছিল, which could be like Bragg Bank and Square Pharma and like হচ্ছে গিয়ে গ্রামীণ ফোন for example, they also underperformed. সো ইন জেনারেল আপনি বললেন বায়ার 4 ধরনের আছে, ফরেন বায়ার, লোকাল বায়ার, রিটেল বায়ার, হাই নেটওয়ার্থ বায়ার এন্ড ইভেন আপনাদের মতো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, ইনস্টিটিউশনস, রাইট? সো এই ফরেন বায়ার্স, সো আচ্ছা খুবই ডাম কয়েকটা কোয়েশ্চেন করবো, আমাকে প্লিজ মারবেন না। প্রথম কোয়েশ্চেন হচ্ছে আম জনতার জন্য আমার কি চেক করার কোনো ওয়ে আছে যে আচ্ছা এই স্টকটা কারা হোল্ড করে, এটা কোথায় ইউজুয়ালি থাকে? বেসিক্যালি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গেলে একটা পেজ আছে যেখানে সবগুলো কোম্পানির একটা লিস্ট আছে, প্রাইস লিস্ট। ওখানে কোম্পানি পেজগুলোতে ঢোকা যায়, এন্ড ঢুকলে ইউ ক্যান স্ক্রল ডাউন অ্যান্ড চেক যে ওইখানে ওনারশিপ স্ট্রাকচারটা কীরকম। বাংলাদেশে যেভাবে দেখায় ওটা হচ্ছে স্পন্সরদের কাছে কত পোর্শন আছে, which means the core owners of the company, তারপর হচ্ছে কি লোকাল ইনস্টিটিউশনস, ফরেন ইনস্টিটিউশনস, গভর্নমেন্ট অ্যান্ড রিটেল পাবলিক। সো ইটস ব্রোকেন ডাউন। সেকেন্ড ডাম কোয়েশ্চেন, সো ধরেন ভাই আমি এই ওয়েবসাইটে গিয়েছি, রাইট, এন্ড আমি ক্লুলেস ভাবে অনেকবার এই ওয়েবসাইটে গিয়ে একটা পেজে, লেটস সে ব্র্যাক ব্যাংকের পেজে আমি এখন এসে দাঁড়াইছি। সো এখানে আমার কোন জিনিসগুলো নোটিস করা উচিত, মানে কোন মেট্রিক্সগুলো আমার পে অ্যাটেনশন করা উচিত? মোস্ট পিপল যেটা করে রিটার্নসের গ্রাফটা দেখে, ক্লোজিং প্রাইসের গত 6 মাসে কি অবস্থা না অবস্থা, অ্যান্ড কাইন্ড অফ আইদার মনে করে যে ভালো হবে বা খারাপ হবে, বা আপনি কি এর বাদে আর এডুকেটেড কোনো গেস করার জন্য কিছু দেখেন ওদের পিই অথবা এনিথিং এলস? আচ্ছা, এইটার আনসারটা দেওয়ার জন্য আমার মনে হয় আগেন আই উইল টেক আ স্টেপ ব্যাক। হ্যাঁ, অ্যান্ড ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ডিফাইন আমি কী ধরনের ইনভেস্টার। আচ্ছা, এক একটা বিনিয়োগকারীর কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজি থাকে। হ্যাঁ, সো আই ক্লাসিফাই, আই উইল গিভ 4 ডিফারেন্ট ক্যাটাগরিজ, যেটা আমার মতে। একটা হচ্ছে আমাদের টাইপের যারা আমরা মোটামুটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, রিসার্চ করি, উই কাইন্ড অফ আইডেন্টিফাই অ্যাজ ভ্যালু ইনভেস্টার্স, যে আমরা একটা বিজনেস খুব ভালো মতো স্টাডি করবো, তার ব্যবসা বুঝবো, তার কম্পিটিশন বুঝবো, তার গ্রোথ প্রসপেক্ট বুঝবো, রিস্কগুলো বুঝবো, বুঝে আমরা একটা ভ্যালুয়েশন করবো, যে রাফলি উই থিঙ্ক এটা হচ্ছে ভ্যালু। অ্যান্ড আমরা ট্রাই করবো যে এর থেকে একটু কমে যদি মার্কেট আমাকে অফার করে উইল বাই, আদারওয়াইজ উই উইল নট বাই। ইভেন ইফ দ্য কোম্পানি ইজ ভেরি গুড, যদি প্রাইসিং আমার সাথে ম্যাচ না করে, হ্যাঁ, আই উইল নট বাই। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। সো আমি কিন্তু আসলে ডিএসসির ওয়েবসাইট থেকেও বেশি মোস্ট অফ মাই টাইম উইল বি স্পেন্ড আউটসাইড ডিএসসি ওয়েবসাইট। আই উইল অ্যানুয়াল রিপোর্ট পড়বো, আমি তার ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, তার এমপ্লয়িজ যারা কোম্পানি ছেড়ে চলে গেছে তাদের সাথে কথা বলবো, তার কম্পিটিটরের সাথে কথা বলবো, এবং ডিপেন্ডিং অন দ্য ইন্ডাস্ট্রি আই মাইট নিড টু টক টু রেগুলেটর্স, ডিস্ট্রিবিউটার্স, সাপ্লায়ার্স, মানে একটা ফুল ইনভেস্টিগেশন রান করবো টু মেক মাই কেস যে ইজ ইট আ গুড বাই অর সেল। দ্যাটস হু আই এম। আর ডিএসসি ওয়েবসাইট থেকে ইন পার্টিকুলার হয়তো আমি জাস্ট স্টক প্রাইস ডেটাগুলো নিব, হয়তো আমি হচ্ছে গিয়ে যে ওই ওনারশিপ ডেটাগুলো নিব, বাট এর বেশি খুব একটা কিছু আমি ডিএসসি ওয়েবসাইট থেকে নিব না। হ্যাঁ, ওদের অ্যানাউন্সমেন্ট থাকে কিছু, কোম্পানিরা অ্যানাউন্স করে যে ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট, আর্নিংস অ্যানাউন্সমেন্ট, সেগুলো আমি ডিএসসি ওয়েবসাইট থেকে নিব। বাট দেন ইউ টেক আদার ক্যাটাগরিজ অফ ইনভেস্টার্স। সো লেটস নাম্বার 2 ক্যাটাগরি ইজ টেকনিক্যাল অ্যানালিস্ট। দে লুক অ্যাট চার্টস টু মেক বাই অ্যান্ড সেল ডিসিশন। সো ওরাও কিন্তু ডিএসসি ওয়েবসাইটে কিন্তু বেশি সময় কাটাবে না। দেয়ার স্পেশাল ওয়েবসাইট যেখানে চার্টিং করা যায়, অথবা স্পেসিফিক সফটওয়্যার যেখানে প্রাইস চার্টস করা যায়, তাদের সময়টা কিন্তু তারা মোস্টলি স্পেন্ড করবে ওই জায়গায়। বাট হ্যাঁ, যদি 300টা কোম্পানি ডিএসসিতে থাকে বা 400টা থাকে, তারা তো 400টা চার্ট দেখবে না। তো দে ইচ অফ দেম হ্যাভ দেয়ার ওন ওয়েজ অফ ফিল্টারিং, যে আমি কোন 20টা কোম্পানিকে ফলো করবেন, চার্ট দেখবো। অটটুক অ্যানালাইসিস করার জন্য মেবি দে গো টু ডিএসসি ওয়েবসাইট। হ্যাঁ, সো ধরেন ভাই আপনি যদি ইফ ইউ আর অ্যাডভাইজিং আপনার 20-year-old কাজিন, সে মাত্র টাকা পয়সা একটু কামাইছে, লেটস সে 1 লাখ টাকা জমাইছে কোনোভাবে, এখন সে ভাবতেছে আসিফ ভাই আপনি তো ইকুইটিজে আছেন, আপনি তো স্টক মার্কেট নিয়ে জানেন, আপনি আমাকে একটু বলেন কিভাবে আমি এক্সপোজার পাবো, কিভাবে হাউ আই শুড ইনভেস্ট আমার এই 1 লাখ টাকা ইনটু দ্য স্টক মার্কেট, লেটস সে। আচ্ছা, তো এইটা যখন আমাকে অনেকে জিজ্ঞেস করেন, মেনি পিপল হ্যাভ আস্কড মি দিস কোয়েশ্চেন, সো আমি তখন জিজ্ঞেস করি যে দেখো, are you very interested in the subject matter? Are you willing to dedicate time to learn it yourself? যদি if you really find it interesting, then একটা অ্যাপ্রোচে আমরা যাব। বাট ইফ ইউ থিঙ্ক যে না, দিস ইজ ইন্টারেস্টিং অনলি ফর দ্য সেক অফ জেনারেটিং রিটার্নস, বাট আমি আমার 10 ঘন্টা সময় বা 20 ঘন্টা সময় অন্য কিছুতে দিলে আই উইল ডু বেটার, তাহলে আমি তাকে বলি যে দেখো, ইউ ডোন্ট হ্যাভ টু ম্যানেজ, ইউ গো অ্যান্ড ফাইন্ড আ গুড ফান্ড ম্যানেজার। হ্যাঁ, স্টাডি হাউ টু সিলেক্ট আ গুড ফান্ড ম্যানেজার, স্টাডি হাউ ইউ অ্যাসেস রিটার্ন পারফরমেন্সেস, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস, টিম, এটসেট্রা এটসেট্রা। ইউ গো দ্যাট রুট অ্যান্ড দেন ইউ ডিপ্লয় ইউর মানি থ্রু দ্য ফান্ড ম্যানেজার অর মোর দেন ওয়ান ফান্ড ম্যানেজার। সেটা একটা রাস্তা। আর যে কিনা ভাবছে যে না, আমি আসলে নিজে শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন দিস থিং, ইটস ওয়ার্থ লার্নিং দিস থিং, তাকে আমি যেটা বলি যে দেখো, তোমার 1 লাখ টাকা আছে, ডোন্ট
take the entire 1 lakh taka, take 20,000 taka, put it in the stock market, make some investments based on whatever. Like you talk to people, মানে 2-3টা approach থাকে আমি বলি যে দেখো, you read a few good books, you do your own studies, but you also talk to people who are engaged in the stock market and assume যে 20,000 টাকাটা you will probably lose it all, but it's the cost of education. হ্যাঁ, কোন বইগুলো পড়তে বলবেন? সো আমি স্টার্ট করি হচ্ছে কি একদম বেসিক বইগুলো থেকে। দেয়ার ইজ আ বুক কল দ্য লিটল বুক দ্যাট বিটস দ্য মার্কেট। এই আরও 2টা বই আছে লিটল বুক সিরিজে, দ্য লিটল বুক দ্যাট ক্রিয়েটস ওয়েলথ অ্যান্ড লিটল বুক অফ ভ্যালু ইনভেস্টিং। সো এই 3টা আমি বলি কারণ ভেরি সিম্পল, ভেরি ইজি। অ্যান্ড দেন ইন টার্মস অফ কমপ্লেক্সিটিটা বাড়িয়ে আরও অ্যাড করতে বলি আর কি, যে দের আদার বুকস যেগুলো হচ্ছে গিয়ে লিটল বিট মোর অ্যাডভান্সড। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে যে অ্যাজ বাই দিস টাইম মানে এই ইনিশিয়াল বইটা পড়া, কিছু ইনভেস্টারের সাথে কথা বলা, অ্যান্ড ইউ ডু ইউর ওন কাইন্ড অফ রিসার্চ। হ্যাঁ, পিপল স্টার্টস গ্র্যাজুয়ালি ডিসকভারিং দেমসেলভস, যে তার জন্য সাম পিপল মাইট ডিসাইড যে না ফান্ডামেন্টাল আমার জন্য ওয়ার্ক করে না, আই উড রাদার গো দ্য টেকনিক্যাল রুট। হ্যাঁ, অথবা ফান্ডামেন্টাল ওয়ার্কস বাট টু আ সার্টেন ডিগ্রি আই উইল মিক্স ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল। হ্যাঁ, বাট ভাই এই লার্নিংগুলা ইন ইয়োর এক্সপিরিয়েন্স ইউজুয়ালি জাস্ট টু কাইন্ড অফ ড্র সাম লাইনস হিয়ার, আমি যখন প্রথম স্টক মার্কেটে 1 টাকাও বসাইছি, আমার মনে হয়েছে যে ঠিক আছে আমি এটা দিলাম, আমি আর চেঞ্জ করতে চাই না গোয়িং এভরি উইক, রাইট? ওয়ারাজ আমার পরিচিত অনেকজনই টেকনিক্যাল অ্যানালিসিস করে তারা ক্রস ওভারগুলো দেখে, তারা এই দেখে ওই দেখে, 10টা ডিফারেন্ট সাইন্স আছে, অ্যান্ড তারা ফ্রিকুয়েন্টলি দে ট্রেড আপ, রাইট? তারা বাই সেল করে। সো হোয়াট মানে এই 20,000 টাকা দিয়ে হোয়াট কাইন্ড অফ লার্নিং ক্যান আই এক্সপেক্ট? আমি কি বুঝবো নিজেকে নিয়ে অ্যান্ড ইনভেস্টিং নিয়ে in your opinion? 20,000 টাকা দিয়ে আসলে যেটা what you will understand হচ্ছে how the market works, the market mechanism, how do you place a trade, right. how do you select a broker, right. how do you sell something, what are some factors to consider একটা কোম্পানি যখন আমি কিনছি বা যেটা স্টক প্রাইস মুভ করায় কি না, একদম বেসিক লেভেল থেকে শুরু হবে। তারপরে একটা ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে ওয়েদার স্টকস ইজ ফর ইউ অর নট। এটা একটা ইউ উইল ইনিশিয়ালি ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আর থার্ড হচ্ছে গিয়ে ওইটা যে অনেকে কেউ ভাবছে যে না আমি ভাবছি আই ক্যান লার্ন ইট, বাট ওয়ান্স ইউ গেট ইন টু ইট ইউ ফাইন্ড দ্যাট না ইউ ডোন্ট হ্যাভ দ্য টাইম ফর ইট, অথবা ইটস টু ডিফিকাল্ট ফর ইউ, হতে পারে, এটা হতেই পারে, রাইট? সো এই লার্নিংগুলো হবে, বাট when the discovery of your investment as an investor, যে who you are, what makes you tick, এটা কিন্তু আরো লম্বা জার্নি। The 20,000 is just the beginning, right? হ্যাঁ, 20,000 is to just to dip your toe into the water and figure out যাচ্ছে ঠিক আছে is this for me or not. At what point আপনার রেকমেন্ডেশন, পার্সোনাল ওপিনিয়ন, আপনার কখন মনে হয় যে স্টক মার্কেটে ঢোকা উচিত? I know the answer varies for person to person, but what's in your opinion the right time to get investing? হ্যাঁ, তো আমি যেটা মনে করি যে ইফ ইউ আর স্টার্টিং ফ্রম জিরো অ্যান্ড দ্য অবজেক্টিভ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এক্সপ্লোর দ্য অ্যাসেট ক্লাস, হ্যাঁ, টু আন্ডারস্ট্যান্ড ইয়োর সেলফ অ্যাজ ওয়েল, ইউ ক্যান স্টার্ট এনি টাইম বাট উইথ আ স্মল সাম। So if the question is that if you are putting in a meaningful amount of money, like 10 lakh, 20 lakh, 30 lakh, maybe that's 20-30% of your net worth. তো ওই ক্ষেত্রে আমার সাজেশন টিপিক্যালি হয় হচ্ছে গিয়ে যে একটু মানে দ্য আইডিয়াল টাইম টু ইনভেস্ট হচ্ছে যখন থিংস আর দ্য মার্কেট ইজ ডাউন, মার্কেট একটু পড়ে গেছে, পিপল আর বিট বেয়ারিশ, ওই সময়গুলোতে ইনভেস্ট করলে ইউ হ্যাভ আ হায়ার চান্স অফ আউট পারফর্মিং। হ্যাঁ, মানে এটাই টিপিক্যালি হয় ফাইন্যান্সিয়াল মার্কেটসে, ইউ ওয়ান্ট টু বাই ওয়েন পিপল আর সেলিং মোর জেনারেলি। বাট এইটা আসলে ইটস এইরকম সময় সবসময় তো পাওয়া যায় না এটা, সো ইটস নট লাইক আ হার্ড অ্যান্ড ফাস্ট রুল। সো সামটাইমস এটা হয় যে ওকে মার্কেট ইজ নাইদার ওভার ভ্যালুড নর আন্ডার ভ্যালুড, and within certain stocks there are good bargains, so maybe you want to invest 20% of your total asset, you start with 5%. I was more asking age wise, let's say আমি as a person কোন এজে আমার স্টক মার্কেট ইভেন কনসিডার করা উচিত। আমি আপনাকে আরেকভাবে বলি, আমার আম্মু এখনো স্টক মার্কেট নিয়ে অনেক স্কেপটিক্যাল, রাইট? ইনফ্যাক্ট 10 সালে আফটার দ্য ক্র্যাশ, 10 সালে there was a crash and I think 13 সালে আরেকটা ক্র্যাশ হয়েছিল or something, সো ওইসবের পরে she is even more skeptical today. সো ইন জেনারেল আমার সারাউন্ডিংসে সবাই স্কেপটিক্যাল, সো আমি আসলে বলতে দ্বিধাবোধ করি যে আচ্ছা তোমার স্টক মার্কেটে উচিত ইনভেস্ট করা নাকি না, তোমার টাকাটা নিয়ে কি সঞ্চয়পত্র করা উচিত নাকি কত করা উচিত। অ্যান্ড দেন দের ইজ দ্য হোল টপিক অফ পোর্টফোলিও। আপনি যেটা বলছেন যে 1 লাখ টাকা যদি থাকে 20,000 স্টকে দাও, 80,000 অন্য কিছু করো, অ্যান্ড এরকম একটা পোর্টফোলিও কনস্ট্রাক্ট করে। সো আমার ভিউয়ার্স মোস্টলি ইয়াং পিপল, সো লেটস সে দে আর 23-24 ইয়ার্স ওল্ড, লেটস সে
ওনাদের কি করা উচিত at this point in time with their money? ওকে, আমি অ্যাকচুয়ালি ফার্স্টে ডেভেলপ মার্কেট একটা এক্সাম্পল দিব, Sure. এন্ড দেন বাংলাদেশে একটা এক্সেপশন রুল আছে, সো আই উইল গো টু দ্য এক্সেপশন রুল। Okay. বাংলাদেশ কিছু কিছু জায়গায় ক্লিয়ারলি একটা ডিফারেন্সিয়েশন। ডেভেলপ মার্কেটসের থিওরি বলে যে ইউ শুড গো টু রিস্কিয়ার অ্যাসেট ক্লাসেস ওয়েন ইউ আর ইয়াং। সো বন্ড, রিয়েল এস্টেট অ্যান্ড স্টকসের মধ্যে স্টক হচ্ছে রিস্কিয়ার। Right. সো এই রিস্কিয়ার অ্যাসেট ক্লাসেস জেনারেলি গিভ হায়ার রিটার্ন ওভার লং টার্ম। হ্যাঁ, তো ওরা বলে যে ওকে, ওয়েন ইউর ইয়াং ইউ গো ফর দ্য রিস্কিয়ার অ্যাসেট ক্লাস, অ্যান্ড অ্যাজ ইউ গ্রো ওল্ডার, অ্যাজ ইউ গো টুয়ার্ডস রিটায়ারমেন্ট, আমি যখন রিটায়ারমেন্টের কাছাকাছি চলে যাচ্ছি, আমি আমার রিস্ক এক্সপোজার কমাইতে থাকবো, স্টকস কমাইতে থাকবো, আই উইল গো মোর বন্ডসে, আই উইল প্রবলি গো মোর প্যাসিভ রিয়েল এস্টেট ইনকাম। এইটা হচ্ছে ইউনিভার্সাল ল অফ লাইক অ্যাসেট অ্যালোকেশন। হ্যাঁ, বাংলাদেশে যেটা পিকুলিয়ার পার্ট এটা হচ্ছে যে উই হ্যাভ সামথিং কল সঞ্চয়পত্র, যেটা একটা রিস্ক ফ্রি রিটার্ন দেয় অফ 9-10% অরসো। হ্যাঁ, মানে উইচ ইজ আ ভেরি ভেরি হাই রিটার্ন। ঠিক আছে, সো কোনো কিছু করতে হবে না, জাস্ট সুন্দর একটা ব্যাংকে গিয়ে আমি সঞ্চয়পত্র কিনেছি 9% রিস্ক ফ্রি অ্যান্ড দ্যাটস ইট। মানে হ্যাঁ, জোস এর ব্যাপারে ট্যাক্স রেটে বেসিক্যালি ওই 10% এর সোর্স ট্যাক্স কাটে, ওটা আমি আফটার ট্যাক্স অ্যামাউন্টটা কিন্তু বলছি, অ্যাকচুয়ালি 10-11%, সো ইউ গেট লাইক 9-10% আফটার ট্যাক্স। সো দ্যাটস ব্রিলিয়েন্ট, রাইট? সো ইফ ইউ আর আ ইয়াং পার্সন স্টার্টিং আপ, you can just simply do that instead of going the equities route. So যারা ইয়াং, আমি তাদেরকে বলি হ্যাভ ইউ ইনভেস্টিং ইন সঞ্চয়পত্র? যদি বলে যে না, আমি বলি যে লুক, ইনিশিয়াল কিছু টাকা ইউ ডু সঞ্চয়পত্র, Right. ফার্স্ট অফ অল। হ্যাঁ, বাট হ্যাঁ, ইউ ক্যান ইনভেস্ট ইন স্টকস এজ ওয়েল। সে 100 টাকার মধ্যে 80 টাকায় তুমি সঞ্চয়পত্রে দিচ্ছ, 20 টাকা হচ্ছে আমি স্টকসে দিচ্ছ। ওয়াই 20 টাকার টু স্টকস? নট বিকজ ইট উইল জেনারেট আ হিউজ রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন ওভার সঞ্চয়পত্র, শিখার জন্য। দ্যাট লার্নিং উইল বি দেয়ার ফর ইউর এন্টায়ার লাইফ। অ্যান্ড ইউ নো যে সঞ্চয়পত্রতে কিন্তু একটা লিমিট আছে বাংলাদেশে 50 লাখ টাকার। সো আ লট অফ দ্য ইনভেস্টার্স যারা আমার কাছে আসে, এজের কাছে আসে, হ্যাঁ, তারা হচ্ছে দে হ্যাভ এক্সস্টেড দ্যাট 50 লাখ টাকার লিমিট, নাও দে ওয়ান্ট টু এক্সপ্লোর আদার অ্যাসেট ক্লাসেস। সো if you are exhausting সঞ্চয়পত্র limit and then coming, you have to learn equities at that stage. But if you put in a little bit, you do a systematic investment plan with a asset manager, monthly একটা system বা অল্প একটা token amount invest করা হলো, তাহলে how the equity market works, you also get to learn early on. বুঝছি। সো সঞ্চয়পত্র ফার্স্ট, এভরিথিং এলস তারপর। আচ্ছা, ধরেন ভাই, আই গেস ওকে, সরি, সো ধরেন ভাই আমি সঞ্চয়পত্র করলাম, তারপরে কিছু টাকা আমি স্টকস কিনলাম। What other asset classes are there for me to invest in? হ্যাঁ, সো অ্যাসেট ক্লাসের মধ্যে যদি আমরা ডিফাইন করি, হ্যাঁ, মানে ইকুইটিজ একটা অ্যাসেট ক্লাস, সঞ্চয়পত্র ইজ ফলিং আন্ডার দ্য ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাস, রাইট? সো ফিক্সড ইনকামের মধ্যে আদার অপশনস দ্যাট ইউ হ্যাভ, ফিক্সড ডিপোজিট একটা পপুলার অপশন, পিপল ডু 3 মাস 6 মাস 1 বছর মাল্টি ইয়ার ফিক্সড ডিপোজিট করে। ডিপিএস একটা অপশন, সো মান্থলি একটা ইনস্টলমেন্ট বেসিস আই এম বিল্ডিং আপ মাই সেভিংস। হ্যাঁ, এছাড়া হচ্ছে কি ট্রেজারি বিলস অ্যান্ড বন্ডস। সঞ্চয়পত্র গভর্নমেন্ট সিকিউরিটি, ট্রেজারি বিলস অ্যান্ড বন্ডসও গভর্নমেন্ট সিকিউরিটি। তফাৎ হচ্ছে ট্রেজারি বিল অ্যান্ড বন্ড মার্কেটটা প্রাইসিংটা বা রিটার্নটা ইজ মার্কেট ডিটারমাইন্ড অ্যান্ড মাচ লোয়ার, সঞ্চয়পত্রটা ফিক্সড। আর নাম্বার 2 ডিফারেন্স হচ্ছে বিল অ্যান্ড বন্ড আই ক্যান সেল, মানে আমি এক ম্যাচুরিটি অফ দ্য বিল হওয়ার আগে বা বন্ড হওয়ার আগে আমি অন্য কাউকে বেচতে পারবো। সঞ্চয়পত্র ইজ নন ট্রান্সফারেবল, সো আই ক্যানট সেল মাই সঞ্চয়পত্র টু সামওয়ান। আই ক্যান অনলি গো ব্যাক টু দ্য গভর্নমেন্ট এন্ড সে যে দেখো আমার মেয়াদের আগে আমি টাকাটা ফেরত চাই, ইউ গিভ মি পার্ট অফ দ্য মানি অর লাইক একটা পেনাল্টি রেখে কিছুটা আমাকে দিয়ে দাও, সেটা হয়। সো এইগুলো হচ্ছে গিয়ে an option, and then you can again break it down into further categories, like subcategories. The fixed deposit I can do with a commercial bank, but I can also do it with a non-bank finance company. Yeah, so that's also a regulated financial institution, but with a certain different rule set than a commercial bank, and they typically give a slightly higher rate of return, and on an average are riskier than banks as well. So that's one. And then if we move into other asset classes, obviously the real estate market, which is apartments and land, that's a huge asset class. Like I haven't done the numbers on the total value of property in Bangladesh Kirko, but clearly that might be the largest asset class. But I was seeing that someone shared in Pakistan case, that's by far the largest asset class in Pakistan. And I think it's a common factor, common characteristic across South Asia. So Bangladesh's ক্ষেত্রেও that would be a huge asset class. So fixed income আর real estate আর land এটা কি মানে real estate এর own category? হ্যাঁ, real estate is a different category than fixed income.
আর কারণ অ্যান্ড রিয়েল এস্টেটের মধ্যে আমি যেটা বললাম যে ইফ ইউ সাবডিভাইড ইট ফার্দার ইউ ক্যান টক অ্যাবাউট ফ্রি ল্যান্ড বা ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড। What about ভাইয়া রেন্ট? এই যে আপনি পোস্ট করেছিলেন অ্যাবাউট রেন্টাল yields and ওসব জিনিস, ওগুলো কি ফিক্সড ইনকামের আসে নাকি? না, ওগুলো সব প্রপার্টি রিয়েল এস্টেট মার্কেটে এসে পড়বে। ভাইয়া আমি ওই পোস্টগুলোতে আসবো, বাট বিফোর দ্যাট আমি একটু I want to deep dive on you as a person a bit, যেটা করা উচিত ছিল শুরুতে, but I wanted to get things off into an exciting start, I guess. ভাইয়া আপনি, you are one of the most well-read people in my circles. I consider you as one of the most well-read. আমি আপনার পার্টনার্সদেরকে জিজ্ঞেস করেছি, আলী ভাই, আপনার ভাই ওয়াসিম ভাই, সবাইকে জিজ্ঞেস করেছি what I should ask you on this podcast. দুজনই একটা কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে হাউ ডু ইউ মেনটেন সাচ আ ভোরেশাস, সাচ আ এক্সকুইজিট রিডিং হ্যাবিট? আপনি অনেক অনেক বই পড়েন, আপনার হ্যাবিটস কি কি, অ্যান্ড একটু যদি বলতে পারেন আপনি কি মানে কোন পেসে বই পড়েন আজকাল? সো নর্মালি মানে যখন আমার পিক রিডিং হ্যাবিট ছিল তখন আমি বছরে অ্যাবাউট 30 বুকস পড়তাম অন অ্যান অ্যাভারেজ। হ্যাঁ, এটা কয়েক বছর আগের কথা বলছি। সো ওই স্পিডটা একটু কমে গেছে, কারণ স্পিডটা কমে যাওয়ার পিছনে এখন হয়তো আই উড প্রবলি রিড 15 to 20 বুকস উইথ আ মিক্সচার অফ ফিকশন অ্যান্ড নন ফিকশন। হ্যাঁ, কমে গেছে কিছুটা কনসিয়াসলি, বাট অলসো বিকজ হয়তো আই এম স্পেন্ডিং সাম টাইম অন লিসনিং টু পডকাস্ট অথবা রিডিং সাম ব্লগ পোস্ট, দ্যাট is part of the reason আর কি। হ্যাঁ, so that's like the typical number of books that I read. আরেকটা হচ্ছে যে বইগুলো এখন আমি পড়ি অনেক সময় I reread them অথবা I go back and try to understand the concepts better. I read book reviews of those books, যেগুলো একটু চিন্তা করার একটু ব্যাপার আছে আর কি, একটু মোর ইন ডেপথ টাইপের বইগুলো। আচ্ছা, আর কিভাবে মেইনটেইন করি, আই থিঙ্ক ইটস জাস্ট আ পার্সোনাল প্রেফারেন্স। হ্যাঁ, মানে আই এনজয় রিডিং বুকস, ওই জন্য আমি পড়ি। কিভাবে পড়েন ভাই ইউজুয়ালি? আপনি কি টেক্সট পড়েন নাকি অডিও বুক শুনেন বা কিন্ডল বা পেপারব্যাক? আমি কিন্ডল ইউজ করি মোস্টলি। অ্যান্ড ইউজুয়ালি নন ফিকশনের মধ্যে যেগুলো পড়েন সেগুলো কোন ক্যাটাগরির হয়? আর দে সেলফ হেল্প অর ফাইন্যান্স অর বেঞ্জামিন গ্রেহাম টাইপের জিনিসপাতি? আচ্ছা, এইটা না কি হয়েছে আমি বলি যে 2009 থেকে তো আমি চাকরি করছি। সো ওই সময় দেখা গেছে যে ইফ ইউ লুকড অ্যাট মাই রিডিং কাইন্ড অফ লিস্ট আর কি, মোস্ট ওয়ার ভেরি টেকনিক্যাল ফাইন্যান্স বুকস, যে ভ্যালুয়েশন কিভাবে করে, ফাইন্যান্সিয়াল মডেলিং কিভাবে করে, বা সাম সফট স্কিলের বইগুলো। বাট ওভার টাইম যেটা হলো যে ইট হ্যাড ডাইভার্সিফাইড কোয়াইট আ বিট। আমি পরে হচ্ছে গিয়ে সোশ্যাল সাইকোলজি নিয়ে একটু পড়ছি, আমি সেলস মার্কেটিং নিয়ে একটু পড়ছি, আমি হচ্ছে গিয়ে লাইক লিডারশিপ বা এন্টারপ্রেনারশিপ নিয়ে একটু পড়ছি। সো এটা না অনেক ডাইভার্সিফাই হয়ে গেল। লাস্ট 2-3 ইয়ার্সে আই এম ট্রাইং আউট দিস নিউ থিং। এটা হচ্ছে গিয়ে যে ইটস আমি যেটাকে বলি ক্লাস্টার অ্যাপ্রোচ। হ্যাঁ, সো আই উইল সে যে একটা ইয়ার ছিল আমি শুধু কোয়ান্ট ইনভেস্টিং নিয়ে পড়েছিলাম। কোয়ান্ট ইনভেস্টিং, সো এই ক্যাটাগরি নিয়ে কিন্তু আমরা এখন কথা বলি। উই টকড অ্যাবাউট ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল। কোয়ান্ট ইনভেস্টিং হচ্ছে মোর লাইক অ্যালগোরিদম বেসড, ফর্মুলা বেসড ট্রেডিং। হ্যাঁ, মানে মোটামুটি অটোমেটেড। সো আমি একটা বছর মোটামুটি বেশিরভাগ সময় ডেডিকেট করেছিলাম কোয়ান্ট ইনভেস্টিং নিয়ে। দে ওয়াজ আনাদার ইয়ার যখন পার্ট অফ দ্য ইয়ার আই স্পেন্ড রিডিং অন জাস্ট ইনভেস্টিং ইন স্টার্টআপস, এঞ্জেল ইনভেস্টারদের বই, ভেঞ্চার ক্যাপিটালিস্টদের বই। হ্যাঁ, the half the time was there and another half was on entrepreneurship, how to be a good founder, what are the skill sets you need to be a good founder. এই বছর যেরকম আমার most of my time is spent on investment banking, deal advisory and হচ্ছে গিয়ে consulting. So যখন এরকম একটা থিম নিয়ে আমি পড়ছি, দেখা যায় যে একটা সাবজেক্ট ম্যাটারে তো আমি 7-8টা বই, আই হ্যাভ আ লিস্ট, অ্যান্ড দেন আই উইল গো কনকারেন্টলি 2-3টা, দেন 2-3টা শেষ হলে আবার আরো 2-3টা, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। সো আমার কাছে মনে হচ্ছে যে এইটা আমাকে মানে আই এম লাইক রিলেটিং টু দিস মেথড মোর অ্যান্ড আই এম এক্সট্রাক্টিং মোর out of the books when I'm reading like multiple books on the same topic. Exactly same না, মানে same topic এর সাবডিভিশনের মধ্যে। বুঝছি, it sounds like you're chasing, মানে you're going down rabbit holes. আপনার যেখানে কৌতূহল বেশি সেই দিকের যত রিলেটেড বইজ আছে সেগুলো সব পড়ে নিচ্ছেন অ্যান্ড এভাবে আগাচ্ছেন। If I ask you the very difficult/tricky question, হয়তো আপনি অলরেডি গেস করতে পারছেন, সেটা হচ্ছে what are your, let's say, favorite books or top 5 books that actually changed your thinking? আপনার মাইন্ড চেঞ্জ করেছে এমন 5টা বই যদি সাজেস্ট করেন, would be amazing. মানে এইটা আমার জন্য একটা সবসময় বড় সমস্যা। Like if you ask me about favorite movies, I will draw a blank. Like, let me ask you this in a different way. আমি যদি আজকে আসিফ খান ভাই এর মতো ক্যারিয়ার করতে চাই ফাইন্যান্সে, let's say I want to understand the ins and out of finance, asset manager হই না হই, something along those lines, আমার কোন জিনিসগুলো মাস্ট রিড in your opinion?
আচ্ছা আমি একটু ক্যাটাগরি করে দিচ্ছি ফ্রম আ টেকনিক্যাল ফাইন্যান্স পার্সপেক্টিভ ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য বেসিক্স অফ ফাইন্যান্স ভ্যালুয়েশন ফাইন্যান্সিয়াল মডেলিং I have a go-to book. It's called Valuation. এই বইটা ম্যাকিনজির কয়েকজন পার্টনার মিলে লিখেছে. It's the Bible of finance and investment, especially valuation এর দিক থেকে. That's from a technical perspective. আর if you think of about as an investor, হ্যাঁ মানে আমি ওই to become a better investor, the technical বিটের বাইরে যেগুলো পড়েছি, it's a combination of stuff written by other investors like Warren Buffettের চিঠিগুলা অথবা সেথ ক্লারম্যানের বই. So ইনভেস্টরদের বই পড়েছি. আবার entrepreneurদের বায়োগ্রাফিও পড়েছি. Like one of the books that like I just clicked with me was Sam Walton's Made in America বই. It was about how he started Walmart. হ্যাঁ ওই বইগুলোতেও কিন্তু you understand and learn a lot about হচ্ছে গিয়ে যে কি বলে how businesses work, what are the characteristics of a good founder. At the end of the day আমরা ইনভেস্টররা কিন্তু ভালো ফাউন্ডার ভালো কোম্পানিতে ইনভেস্ট করছি. We have to understand that. ইম্প্যাক্টফুল বই যদি আরো একটা আমি জাস্ট মেনশন করি আই থিঙ্ক হচ্ছে দেয়ার ইজ আ বুক কল দ্য আউটসাইডার্স. দিস ইজ দ্য বেস্ট বুক অন ক্যাপিটাল অ্যালোকেশন উইচ ইজ আ স্কিল সেট পিপল আর নট অ্যাওয়্যার অফ. হ্যাঁ সো দ্য অথর ইজ কল উইলিয়াম থর্নডাইক. এই বইটা আমি মাল্টিপল টাইমস পড়েছি আই হ্যাভ হাইলি রিকমেন্ডেড দ্য বুক টু মেনি পিপল. এইটা একটা. আর এর বাইরে মানে ফাইন্যান্স ইনভেস্টিং এগুলোর বাইরের বই যদি বলি আই থিঙ্ক কাপল অফ বুকস রিয়েলি আই কুড রিয়েলি রিলেট টু ইট. আই কুড জাস্ট রিড দ্য বুক অ্যান্ড সে দিস ইজ হু আই অ্যাম. সো একটা হচ্ছে গিয়ে দিস বুক অন মিনিমালিজম. এইটার অথর হচ্ছে ফুমিও সাসাকি. The name of the book is Goodbye Things. So I love that book. I have recommended the book to a lot of people. And Naval's যে বইটা যে Almanac of Naval Ravikant, এই বইটাও I could read and like I can relate to the guy. I can understand that part of the things I'm doing and I would love doing some of the other stuff he's talking about. So I would say that broadly এই 6-7টা would be there, but to be honest like who I am is not just these books. Mane I've taken a small bit from all the books that I read basically. Let me deep dive into two of those books simply because আমিও পড়ছি and আমার কারোর সাথে এটা নিয়ে কথা বলা হয় নাই. Almanac of Naval Ravikant ওইটা তো বেসিক্যালি ও টুইট করতো ফর মেনি ইয়ার্স, ওগুলো কম্পাইল করছে. এই কারণে বোধহয় অনেকটা টু দ্য পয়েন্ট একটা বই কম্পাইল হয়েছে. বিকজ মোস্ট বুকস ইন মাই মানে লিমিটেড এক্সপিরিয়েন্স they make the point they're trying to make in the first 3 chapters. তারপরে rest of the 7 chapters or 70% of the book they repeat with different examples. But এখানে it's like chapter wise you get new ideas every time. Dopamine hit. So it was interesting for me, interesting to me for that reason. আপনার কাছে did it strike any other chord বা any I mean if I ask the fundamental question why did I like it so much, basically Naval is clearly a stoic philosopher. He believes in stoic philosophy. And I also largely can relate to that philosophy. The idea also is don't expect your life to be flowery. There will be hardships. You need to be mentally prepared for that. Every day you wake up and not be lazy. You're supposed to go and fight it out in the world, right? ওই ফিলসফিটার সাথে না I could relate to it. And so a lot of the stuff he says আসলে যে ঠিক ক্লিয়ারলি তার অরিজিনাল না কিন্তু মানে it's clear that he sort of took that stoic philosophy and then interpreted in his own words. But that's one of the things that really struck me. But the other thing that was there was that he's a clearly deep thinker. মানে ওই বইটা পড়ার আগে কিন্তু তাকে নিয়ে আমি খুব একটা জানতাম না. A lot of people knew about the guy, his entrepreneurship and the success he has had. I didn't study about the guy much until I read the book. It was like my introduction to Naval with the book first and then I got to made you Google. He made you Google. Yeah, exactly. আর ভাই সেকেন্ডটা হচ্ছে মেড ইন আমেরিকা বইটাও পড়ছি স্যাম ওয়ালটনের. ইটস আ ইনক্রেডিবল জার্নি. আই থিঙ্ক ফর দোজ যারা পড়ে নাই পড়া উচিত. বাট একটা ছোট্ট স্টোরি আছে ওখানে যে ও প্রথমে স্টোর শুরু করে, এই স্টোরটা শুরু করে অ্যান্ড দেন যেখানে রেন্ট করছিল ওর যা প্রথম স্টোরটা সেই ল্যান্ডলর্ড ওর স্টোরের আইডিয়াটা নিয়ে নিজে করে ফেলে. অ্যান্ড সো হি হ্যাড টু কাইন্ড অফ অ্যাব্যান্ডন ওর বিজনেসটাকে অ্যান্ড মুভ সামওয়্যার এলস. ওই জিনিসটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু মি. ওয়াজ দ্যার এনিথিং এলস দ্যাট স্ট্রাক ইউ অ্যাবাউট স্যাম ওয়ালটন স্টোরি? সো ওখানে ওই বইতে আসলে অনেক কিছু ছিল মানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট. ইফ আই টক অ্যাবাউট ফিউ অফ মাই টেক অ্যাওয়েজ অ্যান্ড আই ডোন্ট রিমেম্বার মোস্ট অফ ইট. একটা হচ্ছে যে ইন দ্য রিটেল বিজনেস মানে ইউ আর সেলিং প্রোডাক্টস টু পিপল, ইউ উইন বাই বিং দ্য লোয়েস্ট কস্ট সেলার.
and to be the lowest cost seller you have to be very frugal. So Sam Walton was extremely frugal. মানে there are parts of the book যারা একটা নতুন শহরে গিয়ে লোকেশনস খুঁজতেছে and হোটেলে তারা গাদাগাদি করে, he being the founder and other employees একটা রুমে গাদাগাদি করে থাকছে, হ্যাঁ. And if you look at like and take that to the next big retail story which is Amazon, right, হ্যাঁ, Jeff Bezosও কিন্তু has this frugality concept that was there in the early days of Amazon. In fact, Jeff Bezos gave out the Sam Walton book to each and every employee during the early days of Amazon. এটা কিন্তু একটা মানে widely shared story যে ও এত বড় ফ্যান ছিল. তো এইটার টেক আওয়েটা হচ্ছে কি, look, each industry has a different way of winning. Like you want to target a category or a sector, and there's a the question that you ask yourself, how do I win that sector? In the retail space, obviously you have to do distribution, you have to do sourcing, etc., etc. At the end of the day, you have to be the lowest cost seller. Right. In the mass market retail. Right. If you're a specialty retailer, if you're doing like branded stuff, right, then it's not like the costing, it's like the brand aspiration. If you're selling like Prada or something like that, it's a different play. So you kind of connect that. The other part of that book was that's a common factor across all first generation founders. They are extremely hard worker, they have this determination and grit, and they're like, we are gonna solve this no matter what. Right. And that is something you rarely see in second gen, third gen, right, of almost every single business families, because they're not the founders. They're not the founders. Like we urge to really win, the urge to kind of dominate that sector. They didn't have it, experience that. হ্যাঁ, সেটাই. একটা লাস্ট জিনিস বলবো, এই বইয়ের আমার কাছেও একটা স্পেশাল কারণে, সেটা হচ্ছে the last chapter or the last paragraph is about Sam Walton during his dying times, মানে মরে যাবে এই সময় বলতেছে যে could a story like Walmart happen today? He's like, absolutely. I'm sure someone in the new age will find a better way of doing things and create success as we did with Walmart, even in the future. And it was such a prescient time because I think এটা লিখতেছিল maybe 1990s 92 তে, and Jeff Bezos Amazon শুরু করে 94 এ, quitting his hedge fund job and starting Amazon and getting inspiration from all of this. So it was a very interesting thing in a moment of history. So I want to come back to all the books and or অনেক কিছু, but you have quite a few identities. আপনি একদম শুরু থেকে যদি আসি, NSU তে পড়াশোনা করেছেন, ওখানে you are one of the I guess best performers. আপনি আপনার ক্লাসে হয়তো বা সবচেয়ে ভালো CGPA হোল্ড করেন, এটা রাফলি if I'm not মানে আমাদের যে র্যাঙ্কিংটা ছিল কনভোকেশনে, so if you had a certain CGPA you would get a medal from the president, chancellor. So ওই লিস্টে আমি ছিলাম, বাট আমার থেকে CGPA wise there were quite a number of students যারা who were above me. So I have to be very frank on that. Okay, ঠিক আছে. So তারপরে you joined Exotics কি তারপরে করেছেন নাকি আরো মাঝখানে? আমার ক্যারিয়ারটা হচ্ছে কি শর্ট এই নর্থ সাউথের পরে আমি ইকুইটি পার্টনার্স লিমিটেড নামে একটা ছোট ব্রোকারেজ ফার্মে জয়েন করি, লোকাল ব্রোকারেজ ফর 6 months. দেন 4.5 years US একটা ওরা হেজ ফান্ড বলতো, ইটস লং অনলি ফান্ড, ওদের সাথে কাজ করি লুকিং অ্যাট মাল্টিপল এশিয়ান মার্কেটস ইকুইটি অ্যানালিস্ট হিসেবে. Then I came back to EPL, which was by then acquired by BRAC. BRAC Bank কিনে নিয়েছিল, তখন নাম হয়ে গেছিল BRAC EPL. So spent 1.5 years there. After that again I got a regional or global role which was with the investment bank out of London. ওদের তখনকার নাম ছিল Exotics, এখনকার নাম Telimar. So ওদের সাথে আমি 2.5 years কাটাই. They wanted to ramp up South Asian exposure, so sales side. And then we started Edge. So এই পুরো সময়টা আপনি সেল সাইড রিসার্চে ছিলেন? একটা সময় বাই সাইড, ক্যারাভেল ওয়াজ বাই সাইড। সো ভাই আমাদেরকে একটু বুঝান হোয়াট ইজ বাই সাইড, সেল সাইড, অ্যান্ড আপনার টিপিক্যাল ডে টু ডে ওর আপনার কাজটা কিরকম, হোয়াট ডাজ ইট লুক লাইক? ওকে, সো বাই সাইড আর সেল সাইডের মধ্যে আগে বেসিক ফাংশনটা বুঝাই। একটা হচ্ছে যে বাই সাইড যেটা করে, সে তার রিসার্চ অ্যানালিসিস যা যা করে টু টেক দেয়ার ওন ডিসিশনস। এই ডিসিশনটা দিয়ে তারা তাদের ফান্ড ম্যানেজমেন্ট করে, অথবা হচ্ছে গিয়ে যে তারা তাদের ক্লায়েন্টের টাকাটা ম্যানেজ করে। হ্যাঁ, দ্য রিসার্চ ইজ ডান ফর দেয়ার ওন consumption, not for the rest of the world.
they sometimes publish their research, like Bridgewater Red Right. Allure, হ্যাঁ, they publish their research. They're a buy-side shop, they manage money, but only to the extent of creating a brand value, brand equity as a fund manager, not to help their customers make decisions. Because Right. they are taking the money from their clients and Right. managing it for them. Right. Client-এর তো আর কিছু করতে হচ্ছে না। Right. সেল সাইড অন দ্য আদার হ্যান্ড তাদের অ্যাক্টিভিটিগুলো রিসার্চগুলো বা অন্যান্য ট্রেডিং ফাংশনগুলো থাকে, ইটস নট ফর দেয়ার কনজামশন, ফর দেয়ার ক্লায়েন্টস কনজামশন। আচ্ছা। সো টিপিক্যালি যেটা হবে ইন আ মার্কেট, ফান্ড ম্যানেজার্স আর বাই সাইড, brokers are sell side, Right. independent equity researchers are sell side. So the sell side sells their research হ্যাঁ। to the buy side. আচ্ছা, So buy sideরা নিজেরা রিসার্চ করে, আবার সেল সাইডের রিসার্চটাও ইউজ করে। ভাইয়া বাংলাদেশে বাই সাইডের এক্সাম্পলস কারা? All the asset management companies like হচ্ছে গিয়ে Edge, VIPB, Right. IDLC, Shanta, these are all buy side. Commercial banks you can consider buy side. সেল সাইড? Stock brokers. So So, all the stock BRAC-EPL. BRAC-EPL, IDLC, Right. UCB capital, UCB stock brokerage, Right. এরা হচ্ছে সবাই হচ্ছে সেল সাইড। আবার এজেরও ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ কোম্পানি ফার্ম আছে একটা। Right. So we have a sell side function as well, Right. without the trade part. Like we don't do trade execution. Well, let's come to Edge because আপনার এই রিসার্চ সেল সাইডের এন্ড বাই সাইডের রিসার্চ করার পরে আপনি নিজের ভেঞ্চার খুলেন এজ। কেন খুলেন? হোয়াট ওয়ার দ্য মোটিভেশনস? কাদের সাথে খুলেন অ্যান্ড হাউ ইজ ইট গোয়িং সো ফার? ওকে, সো এখানে আসলে কয়েকটা ফ্যাক্টর চলে আসে। মানে টেলিমার এক্সোটিক্সে থাকতে থাকতে একটা সময় আই গট একটু বোর্ড অফ দ্য কাইন্ড অফ ওয়ার্ক আই ওয়াজ ডুইং, টেলিং দ্য সেম স্টোরি ওভার অ্যান্ড ওভার টু দ্য সেম গ্রুপ অফ পিপল। ইট ওয়াজন্ট এক্সাইটিং এনাফ। এইটা হচ্ছে একটা ফ্যাক্টর। আর একটা হচ্ছে যে ওই সময় আমার মনে হলো যে আমি 9 বছর কাজ করলাম, এখন যদি আমি রিস্ক না নিই আর কখনো নেওয়া হবে না। So I was in a good position to take risk. By that time I had a bit of savings, and we had a bit of brand value in the market. যার হয়তো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট করে মোটামুটি খেয়ে পড়ে বাঁচতে পারবো মোটামুটি। তো ইউ আর বিং ভেরি হাম্বল। মানুষজন আপনাকে এক নামে হয়তো বা চিনতো বাই দ্যাট পয়েন্ট ইন টাইম, এখন তো ফর শিওর only within the financial markets. মানে একটা স্পেশাল নিশ গ্রুপের লোকেরা আমাকে চিনতো, এর বাইরে চিনতো না। Good enough. আচ্ছা, Okay. তো ওই সময় we started. So আমার initially Ali Imam Bhai, he is 2 years older than me. He is from DU 9th batch. We have known each other for a very, very long time, and we could like clearly connect on an intellectual level and as a human being, someone I really respect. Me too. He was someone, he was my partner, and also my best friend from grade 6, Safwan, or আমি ক্লাস 6 থেকে বড় হয়েছি, এক ইউনিভার্সিটি একই জায়গায় চাকরি করেছি, we live nearby. Right. So we three were like the founding partners, and we have 2 capital providers, my dad and my uncle, যাদের কাছে আমি বললাম দেখো আমাদের টাকা নাই, ব্যবসা করবো, তোমরা কিছু ক্যাপিটাল দাও আমাদেরকে। তো আমরাই বেসিক্যালি there was the starting team. Right. And going back to answer that question, that what Edge gave was optionality. In a salaried job, hoito each of us was getting paid a handsome amount of money, but the upside was looking capped, and আমার যে ইন্টেলেকচুয়াল যেই স্টিমুলেশনটা দরকার ছিল, ইট ওয়াজ লার্জলি মিসিং। সো ওই জন্য উই থট না, লেটস গিভ ইট আ শট। ফেল করলে আবার আমরা চাকরি বাকরিতে নেমে যাবো, চেষ্টা করবো, কোনোভাবে বেঁচে থাকতে পারবো, অসুবিধা নেই। দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়াল মোটিভেশন। ভালো হবে খারাপ হবে এগুলো নিয়ে আমাদের কোনো ছিল না। উই হ্যাড নো বিজনেস প্ল্যান, উই হ্যাড নো ক্লিয়ার কোনো স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস ছিল না, কিছুই ছিল না। ইট ওয়াজ লাইক জাস্ট আ ফিউ অফ আস, অ্যান্ড উই থট উইল জাস্ট স্টার্ট এজ। In hindsight, আমাদের like if you think of the registration year of the company, which was mid 2017, officially we started in 2018. It's been about 5 years. Right. 2018 এর শুরু থেকে যদি চিন্তা করি, hindsight it was a good decision. Like we, I think that journey with it had huge ups and downs. এখনো ups and downs আছে, but I think যে we all would acknowledge that it was a fruitful experience. Within 5 years, 5 short years, I should emphasize, আপনাদের যেই লাইনের বিজনেসে আছেন, এখানে আপনারা আই থিঙ্ক 3টা ফান্ড অলরেডি রোল আউট করে ফেলেছেন, লাইভ আছে, অ্যান্ড আই এম শিওর আরও অনেক প্ল্যানস আছে। কারেক্ট মি ওয়ার এভার আই এম রং। দেয়ার ইজ দি এজ বেসিক, এজ গ্রোথ অ্যান্ড এজ শারিয়া ফান্ড। প্রথমটার নাম ভুল করছি, তাই না? সো প্রথমটা হচ্ছে এজ বাংলাদেশ, ইটস আ ব্যালেন্সড ফান্ড। এরপরটা হচ্ছে গ্রোথ ফান্ড। থার্ডটা হচ্ছিল গিয়ে যে ফিক্সড ইনকাম ফান্ড। হ্যাঁ, সো উই হ্যাভ আ ডেডিকেটেড ফিক্সড ইনকাম ফান্ড। দ্য ফোর্থ ইজ আ শরিয়া ফান্ড। সো উই হ্যাভ 4 funds. Okay. And within the 4 funds we manage close to 100 crore taka. 100 crore with the funds, and we have a few separately managed accounts, institutional clients, another 40 crore taka, 30-40 crore taka. So overall we manage about 130 to 140 crores. So overall 130-140 crores taka manage kora bhai, would you say that's
common, like আমি আপনাকে how do I understand it is relative to other people in your So if you look at it absolute basis, it's tiny. Right. It's extremely small. And why I say it's small is basically একটা ভালো viable asset management business করতে হলে the minimum scale that you need, I don't think it's 100, 140. You can survive, you can make profit. But Right. it's gonna be, you will be at a very like cost conscious model চলতে হবে. Right. So for that, I think we need a larger scale. And if you look at regional asset managers, Right. it's much larger. But the moment you compare Edge with other AMCs which had started around the same, let's say 5-year timeline, yeah. আমাদের সময় যারা শুরু করেছে, because I have to be realistic, what is the size of the market in Bangladesh? So ওই প্রেক্ষাপটে we actually on the size of the business, we rank okayish, I would say, Okay, sure. versus some of the giants of the industry which had যাদের অরিজিনাল ব্র্যান্ডটা হয়তো 20-30 বছর ধরে আছে, they have a sales force, sales team. We are like, I think relatively we have done well. The other parameter to judge an asset manager is return performance. Right. So আমরা যখন benchmarking করি নিজেদেরকে across the different fund categories, we have done fairly well. Right. In terms of return performance. So Right. For now we are bothered, but less bothered on the asset under management. If I can deliver return, Right. and we can keep investor trust, কোনো না কোনো সময় there will be an exponential curve in asset under management growth. You only need like a few big wins, right? Asif Bhai, so 2009 থেকে আপনার ক্যারিয়ার শুরু, আজ পর্যন্ত যে কয় বছর আপনি ইনভেস্টিং রিলেটেড কাজে যুক্ত আছেন, what are some of the philosophical changes that you've had? আপনার ভাই এই প্রশ্নটা আমাকে দিয়েছিল যে আপনার ফার্স্ট 5 years versus এই গত রিসেন্ট 5 years এর মধ্যে what are some of the differences in investing that you've done? So initial বছরগুলোতে আমি অ্যানালাইসিস করে শেয়ার কিনতাম, but if I look back, I didn't have enough knowledge. Those were the years I was learning, making mistakes. Even if I had generated good return, it was due to luck and not skill. আচ্ছা, It was after the first 4-5 years যখন আসলে my ability as someone who can understand the economy, who can study a company and break it apart into its components, it started improving quite a bit. Right. এর মধ্যে once I learned technical analysis, আমি ভাবলাম যে okay, I need to combine fundamental and technical. Right. That's like the best of both worlds. Right. So there was a period যখন আমি combination approach যাচ্ছিলাম. Right. And it worked. But later on আমার যেটা মনে হচ্ছিল, and something that you mentioned, যে টেকনিক্যাল অ্যানালিস্টরা চার্ট দেখে you have to frequently buy and sell. Right. And you will have some false signals as well. Right. It's part and parcel of technical analysis. And then আমার কাছে মনে হচ্ছে যে look, that's not who I am. So I reverted back to a more like a buy and hold type investor. হ্যাঁ, আমার যদি থিসিস চেঞ্জ হয়ে যায় অফ আ স্টক, অথবা স্টকের দাম অনেক বেশি বেড়ে গেল, দেন আই উইল হচ্ছে গিয়ে যে আই উইল রিভাইজ অর চেঞ্জ মাই ইনভেস্টমেন্ট ডিসিশন। সো এইটা একটা ফ্যাক্টর। আরেকটা ক্লিয়ার চেঞ্জ যেটা আই উড মেনশন ইজ হচ্ছে গিয়ে যে আগে আই ট্রাই টু বি পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট মানে আই ওয়ান্ট টু বি লাইক যে আচ্ছা যখন ইকুইটি মার্কেট বুল মার্কেট, আই ওয়ান্ট টু বি 100% ইন ইকুইটিস, পারলে একটু মার্জিন নিয়ে নিই, অথবা যখন হচ্ছে গিয়ে মার্কেট উইল ফল, আই ওয়ান্ট টু বি লাইক কমপ্লিটলি আউট অফ ইকুইটিস। হ্যাঁ, বাট আমার কাছে পরে মনে হলো যে না, এটা আসলে সম্ভব না। অ্যান্ড দ্য টোল ইট টেকস অন মি, সারাক্ষণ এই মাইক্রো ম্যানেজ করা, দের ইজ আ অপরচুনিটি কস্ট অফ দ্যাট। লাইক আই উড রাদার দ্যাট স্পেন্ড দ্যাট টাইম ডুইং লাইক ইনভেস্টিং ইন স্টার্টআপস, অর লাইক ডুইং সাম ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং ডিল, সাম কনসাল্টিং ডিল, অর বিল্ডিং আ লাইক আ কন্টেন্ট ফর এজ। So ওইটা না I'm okay in trying to be less perfect, and being content with that. Right. Damn. Okay. That's very insightful. I mean, I didn't know what kind of answer I was looking for. Okay. ঠিক আছে. The other question is, in your line of business, আপনার মানুষজনের সাথে অনেক interaction করতে হয়. You have to judge people on a very frequent basis. Ali Imam Bhai, আপনার পার্টনার, আমাকে বলেছে যে he considers you as very good at that skill, talking to people, understanding their motivations, whether they're what their motivations are, etc. আপনি যখন কারোর সাথে কথা বলেন, and stakeholder উপর ডিপেন্ড করে whether সে আপনার ইনভেস্টর হবে in your fund or আপনি ওনার সাথে কাজ করবেন, what are the things that you usually look for while talking to people? So এইখানে হয়েছে কি যে ইনভেস্টরের ক্ষেত্রে I have a very clear মানে framework যে who I'm looking for. হ্যাঁ, I want to work with people that I like, people who I think are honest, good people.
ওরকম না হলে হবে কি কমপ্লিকেশনস হবে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। হ্যাঁ, উই ওয়ান্ট এজ, আমাদের ফিলসফিক্যালি আমরা চাই যে বাংলাদেশের স্মার্টেস্ট ভালো লোক যারা, শুধু স্মার্ট না, মানে গুড ডিসেন্ট হিউম্যান বিংস, তারা আমাদের ইনভেস্টর হবে, তাদের সাথে আমরা রিলেট করতে পারবো, তাদের সাথে উই ক্যান টক অ্যাবাউট আওয়ার স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস, আওয়ার উইনস অ্যান্ড লসেস ভেরি ফ্র্যাঙ্কলি, অ্যান্ড দে উড এমব্রেস দ্যাট। হ্যাঁ, মানে এইটা ছিল আমাদের ফার্স্টই। ফর ডু ইউ মিন মানুষজন যাদেরকে হায়ার করছেন নাকি আওয়ার ইনভেস্টার্স? আচ্ছা ভাই, আমি একটু তাহলে এটাকে ডিফারেন্ট ভাবে জিজ্ঞেস করি। আপনার ফাউন্ডার্সের কথা বলতে হয় বিকজ আপনার প্রাইভেট মার্কেটে ভিসি ফান্ডিং টাইপের করেন, আপনি হয়তোবা ইনভেস্টমেন্ট কমিউনিটির মধ্যে কথা বলতে হয় বিকজ আপনার ফান্ডে অনেকজন ইনভেস্ট করে এন্ড সেই টাকাটা আপনি ম্যানেজ করেন। সো এই দুইটা স্টেক হোল্ডারের সাথে আপনি কিভাবে অ্যাপ্রোচ করেন আপনার কনভারসেশনস এন্ড হাউ ডু ইউ অ্যাসেস ইন্টিগ্রিটি এন্ড ভেরি কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, উইথ দ্য ক্লায়েন্টস যারা আমাদের যে এজে টাকা দিবে, তাদেরকে আমি দেখি হচ্ছে যে আমার সাথে কালচারাল ফিটটা আছে কিনা। তো কালচারাল ফিট মানে আমরা হচ্ছে কি যে দেখো আমি স্টক মার্কেটে রিটার্ন জেনারেট করতে চাই, আই ওয়ান্ট টু আউট পারফর্ম বাট নট বাই কাটিং কর্নার্স, আই ডোন্ট ওয়ান্ট ইনসাইডার ইনফরমেশন, আই ওয়ান্ট টু পাম্প অ্যান্ড ডাম্প, এটা আমাদের সাথে যাবে না, আমরা ট্রাই করলে পারবো না এজের লোকেরা। সো উই ওয়ান্ট ইনভেস্টার্স who have the same ethos or integrity. The other is time horizon. ইনভেস্টর এসে বললো দেখো আমি আমার goes hand in hand, right? হ্যাঁ, যে সে বললো যে আমি ইকুইটিতে ইনভেস্ট করতে চাই বাট 6 মাসের জন্য। আমরা লুক দ্যাট ডাজন্ট ওয়ার্ক। সো আমি তোমার 6 মাসের টাকা নিয়ে কিছু ফি পাবো, বাট ইট উইল নট ওয়ার্ক অ্যান্ড ইউ উইল বি আনহ্যাপি, অ্যান্ড ইফ ইউ আর আনহ্যাপি ইউ উইল টেল ইট টু 10 other people. I would rather not have you in the equity fund. Maybe if you want you can come in the fixed income fund, keep the money 6 months and go back with your profit. So this is what I am looking for at the investor level. Investors who are putting money to edge funds. But when I am dealing with other counterparts, like I'll give you one more example on the public equity side. The other counterparts are the companies themselves, right? I'm investing in companies, talking to their management. তখন what we see যে একটা কোম্পানির সিইও বা সিএফও সে আমাকে 6 মাসের একটা কথা বললো, হ্যাঁ 6 মাস পর তার সাথে আমার আবার দেখা হচ্ছে, আইসি যে ওর কথার কাজে মিল আছে কিনা, like does he change the narrative every single time, so we take those notes and match with what they have said. Do they give me a forecast of the future that are completely unrealistic? So এগুলো তো আমরা ধরতে পারার কথা। So এইটা দিয়ে we kind of judge them up, ঠিক আছে এই লোকটাকে কি আমি ট্রাস্ট করবো কি করবো না, and then these patterns emerge. আবার if you take aside public markets, if you look at the venture side, মানে the startup side, আমরা যেটা এতদিন পর্যন্ত করেছি, we have invested personal money. So again it was a learning process. মানে we made some mistakes, some went right, hopefully inshallah, and future would be very very different. Like আমরা যখন ইনভেস্ট করব ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে ডিপেন্ডিং অন দ্য স্টেজ অফ দ্য কোম্পানি উই আর লুকিং ফর, আচ্ছা ঠিক আছে তার কি does he look like a reliable trustworthy person, or how is that he treating, what does his ex-colleagues think of him, তার ব্যাকগ্রাউন্ড চেক কিছুটা করি, তারপর হচ্ছে গিয়ে যে ও যেই প্রবলেমটা সলভ করতে যাচ্ছে, ডু উই থিঙ্ক হি হ্যাজ দ্য রাইট নলেজ টু সলভ দ্যাট প্রবলেম। সো ইটস আ কাইন্ড অফ আ ডিফারেন্ট ওয়ে অফ লুকিং অ্যাট the people based on আমার what I'm trying to solve for. মানে পাবলিক একুইটিজ একরকম, প্রাইভেট মার্কেটসে কমপ্লিটলি ডিফারেন্ট সেট, বাট যেটা কমন ফ্যাক্টর আমার কাছে মানে বেসিক্যালি যে look I would be friends with a person who has very low intelligence অথবা IQ, as long as I believe that is a genuinely good human being. So I would always optimize for being that counterparty being a nicer person rather than a super smart person. So I would look for those qualities across the board. Let's shift to private markets. আপনার অনেকগুলো ইনভেস্টমেন্ট হয়েছে, a few of them I'll just name drop. I think it's a program চলছে স্যার। He has invested, this is something that we pulled up. He has invested in a few startups in AI, ML, artificial intelligence, machine learning, EdTech, online grocery retailing space, and a few others. I think আপনার সবচেয়ে well-known investment to me is Chaldal. আপনার Chaldal ইনভেস্টমেন্টটা কিভাবে হইলো? What is the story? এটা যদি একটু শেয়ার করেন। এইটা আসলে বাই লাক। ঘটনাটা ছিল হচ্ছে যে চালডালের আই থিঙ্ক সিরিজ বিএ মির গ্রুপ were basically the lead investors, and it was probably their first investment into startups. So they hired
firm to do due diligence, and they approached us to sort of the edge, can you guys do part of the due diligence, the commercial bit? Right. মানে they did the accounting bit, Right. the other bit themselves, the commercial bit they outsourced. So that's how মানে আলিমাম ভাই worked on the deal. একলাই মোটামুটি সে পুরো কাজটা করলো আমাদের সাইড থেকে, and he told us that Asif, it looks like a promising business, I think there's a story here, we should invest. Around the same time হচ্ছে আমরা ওয়াসিমের সাথে we got আমি আগে থেকে চিনতাম ওয়াসিম আলী ভাই চালডালের ফাউন্ডার, Chaldal. হ্যাঁ, যে তাকে আগে থেকে চিনতাম, অ্যান্ড আমি তখন প্ল্যান করেছিলাম যে সিএফ এর একটা ইভেন্টে, হিজ আ সিএফ এ চার্টার হলে তবে তাকে উই উইল ইনভাইট হিম টু স্পিক অন স্টার্টআপ, সো একটা ইভেন্টে কথা হলো। তো তার আগ পর্যন্ত যে সে এঞ্জেল চেকস ইন বাংলাদেশ নিবে কি নিবে না এটা কিন্তু আসলে ডিসাইডেড ছিল না, টু আওয়ার বেস্ট আওয়ার নলেজ। আলী ভাই বললো যে দেখো উই শুড গিভ ইট আ শট। সো টু কাইন্ড অফ কনক্লুড অন দিস, হ্যাঁ, চালডাল ইনভেস্টমেন্টটা আসলে আমি খুব রিসার্চ করে করি নাই। I looked at Wasim, felt that okay, this guy looks like a genuinely sharp guy. I could connect to the guy ekrokom, number one. Number two, I thought okay, Ali Bhai had done his due diligence, and I trust Ali Bhai, so I don't need to look into the numbers. So that was number two. Number three হচ্ছে যে because Chaldal had IFC as an investor, IDLC as an investor in the previous round, হ্যাঁ, ওই ক্ষেত্রে আমার হচ্ছে okay, we have two pretty renowned institutions, and I'm sure they have done a lot of due diligence. I was like piggybacking on them, so আমার কাছে মনে হচ্ছে okay, so if there is a difficulty, these guys will sort of help out. So these are the thoughts that went to my mind back then. But আজকে যদি আজকের নলেজ নিয়ে যদি আমি চালডালকে তখন দেখতাম, I would have done my own due diligence, own set of thinking, মানে আমার নিজস্ব একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যানালাইসিস আমি রান করতাম, not just piggybacking on like other experts' opinions. So those kind of sound to me, thank you for sharing. আপনার এই রিজনিং গুলো মনে হচ্ছে রিস্ক মিটিগেশন স্ল্যাশ if things go wrong, what is the backstop slash those kind of things. What is the opportunity? What is the bull case for a startup like Chaldal? বুল কেসটা যেটা ছিল, যেটা এখনো থিওরিটিক্যালি আছে, এটা হচ্ছে একটা হচ্ছে দ্য ডিমান্ড ড্রাইভার্স হচ্ছে চেঞ্জিং ফ্যামিলি ডাইনামিক্স। লাইক আগে যেটা হতো যে ইউ হ্যাড দ্য হাজব্যান্ড ওয়ার্কিং, দ্য ওয়াইফ স্টেইং অ্যাট হোম, হাজব্যান্ড হয়তো বাজার করছে একসময় সপ্তাহে, হ্যাঁ, অ্যান্ড দেন উইকলি হয়তো একবার করছে, বা ওয়াইফও মাঝে মাঝে গ্রসারিজ করে। এখন ইউ হ্যাভ মোর অ্যান্ড মোর ফ্যামিলিজ উইথ বোথ অফ দেম ওয়ার্কিং, time has become scarce, traffic has become more complicated. So ওই ক্ষেত্রে there would be a growing need for people to order from their homes. Like একটা হচ্ছে যে this is one of the demand drivers, right? But from a business model, like this is a demand driver, how do you solve, like which business model solves? So the Chaldal thesis is simply যে দেখো, rent in Bangladesh is very high, commercial rent. So anyone who wants to do a mom and pop store, othoba especially a superstore in a location, the rent part is extremely high. So instead of doing that, and instead of like having shelves where you're optimizing for customer coming in and picking up something, which requires open spaces, which requires certain products in certain eye level, if you have micro warehouses in certain locations, the Dhanmundi's micro warehouse Dhanmundiতে রান রেখে আমি যদি রায়ের বাজারে রাখি, which is a lower rent area, and you on demand হবে, and shelvingটা আমি যখন করছি ওখানে প্রোডাক্ট শেলফিংটা করছি, আমি আসলে কাস্টমারের জন্য করছি না, আই এম অপটিমাইজিং ফর মাই পিকার্স, যে আমার যারা পিকার আছে আই ক্যান ইউজ মোর স্কোয়ার ফিট অ্যান্ড মোর ডেন্সলি শেলফ করতে পারছি। দেয়ার ইজ অ্যান আরবিট্রাজ প্লে হিয়ার, হ্যাঁ, this is the general play. It's a play on efficiency. It's a play on efficiency in general, but again in reality it's easier said than done. Efficiency in groceries come with scale, like both in terms of like cost, your bargaining power with the suppliers, in terms of like scale benefits, like bulk purchase korle amar kichu benefits ashe, and the learning that comes, like acha thik ache ami je fresh produce sourcing korchi, kot theke kora uchit, kon route ta use kora uchit, how do I kind of incentivize my riders, etc. like that. So এগুলো সময় সাইজের একটা বিষয় আছে, বাট ব্রড প্লেটা হচ্ছে কিন্তু এটা। Got it. So Chaldal is one. What are some of the other startups যেটাতে আপনারা ইনভেস্ট করেছেন? So other মধ্যে একটা ছিল হচ্ছে intelligent machines. I think that was the first one that we invested in. Again, I would say, I will be very frank, যখন আমরা ইনভেস্ট করেছি আমরা আসলে খুব যে বুঝে করেছি তা না, মানে again I will be very candid and that's the honest truth. আমি এখানে আরেকটা জিনিস বলবো, আপনার লেভেল অফ না বোঝা and আমার লেভেল অফ না বোঝা বা আমজনতার লেভেল একটু তফাৎ আছে। আপনি যখন বলেন যে I did the bare minimum, your bare minimum is above our bare minimum. Just want to point that out. ওইটা হতে পারে, বাট প্রবলেমটা হয়েছে কি যে ইন আর্লি স্টেজ ইনভেস্টিং মার্কেট,
it's a very tough thing. Right. Like you don't get away by putting 50% effort. You have to put in 99% effort to do that right. Especially in a market like Bangladesh, which we know in general যে startups করা, successful startups করা কিন্তু easy না. Extremely tough in all places of the world, and Bangladesh আমার theory হচ্ছে আরেকটু বেশি. So unless I'm a really good investor, unless I have really thought through all the potential paths, angles, risks, and even then I would have some failures. Any investor would have. Could I just double click on that? Bangladesh, what do you view are, let's say, the top 2 or 3 challenges for startups? So I asked this question to a lot of really smart people. আমি পয়েন্টেডলি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, কোয়েশ্চেনটা আমার ছিল যে দেখো এখন পর্যন্ত our startups have not been super successful. Now let's not go into the definition of super successful, but they have raised money, they have grown, but super successful খুব বেশি হয় নাই. কোয়েশ্চেনটা কি, is it a market problem? Like the addressable market is not there, or is it a founder problem? যে founders যারা আছে maybe they don't have the right skill set. Largely the answers were very mixed. কিছু ক্যাটাগরিতে বলা হচ্ছে যে দেখো বাংলাদেশে কেউ আমাকে আনসার দিয়েছে যে in certain categories it's a market problem. We still don't have a tech savvy group of people who would order using apps with the right purchasing power. আছে, but not very large enough to kind of having a venture funded startup in that space. আমি এই জিনিসটা নিয়ে আমিও আপনাকে একটা আনসার আই থিঙ্ক দিয়েছিলাম, অ্যান্ড আমি পরেও চিন্তা করেছিলাম এটা নিয়ে। আমাদের 160 মিলিয়ন পিপল আছে যেটা আমরা সবসময় স্লাইড ডেকে বসাই। However, how many people have the purchasing power and the tech savviness, মানে internet connection আছে and disposable income আছে to buy, let's say, food delivery online করার অথবা চালডাল থেকে grocery করার? That is the real number to look at. Correct, and where it gets very interesting and complicated, if you compare Bangladesh with another country in the region, like India or like Pakistan, very similar per capita income. So you would almost assume that our addressable markets will be with Pakistan, for example, similar. But you talk to companies which are operating in both countries, they would clearly say that their revenues are higher in some of these other markets. So even like the high level number of per capita income can mislead people. But good thing is that things will change. Like আজকে যা আছে positive trend এর দিকে 5 বছর পর 10 বছর পর তা হবে না. So there is, in certain categories, আমার মতে there is a market problem. In certain categories, theoretically there could be a founder problem as well. যে if you had founders with more domain expertise, অথবা same set of founders who have 3 to 5 years of experience in that line of business, they start the same business again. I can assure you the success rates will be significantly better. So we need more like second time, third time founders. I think that's what we need. Yeah, I can attest to that. যখন শুরু করে আমরা যখন পাঠাও নিয়ে শুরু করেছিলাম theoretical কিছুই জানতাম না. Same with us. Like আমরা যখন হেড শুরু করি, the only thing we knew was how to invest. But that's not good enough to build a business, right? I need to have so many other skill sets. Starting from hiring to sales to marketing to IT, whatnot, right? ওগুলো জানতে হয়. I think এটাও আরেকটা philosophical ব্যাপার হচ্ছে যে you don't know what you don't know. আপনি যেহেতু জানেন না আপনি কতটুক নলেজে ঘাটতি, এই কারণে আপনার ওই সাহসটাও আসে শুরু করা। আপনি যদি শুরুতেই জানতেন যে কত ঘাটতি আছে, শুরুই হয়তো বা করতেন না। এটা for sure. So there is that. ভাই I want to ঠিক আছে সব? Okay. ভাই I want to take a bit more of your time because just কয়েকটা জিনিস এখনো কভার করতে হবে। We've talked about startups. We've talked about your career. I want to shift back to the asset class conversation that you started. খুবই ইন্টারেস্টিংলি আপনি কথা বলেছেন about land ownership and residential let's say flats or property ownership. Traditionally, and আমি নিজেকে কনসিডার করব ট্রেডিশনাল ফ্যামিলির মেম্বার, সো ল্যান্ড A++ ইনভেস্টমেন্ট, আমার নানারা বলবে যে হ্যাঁ এটা পারফেক্ট ইনভেস্টমেন্ট। ফ্ল্যাটস আমার আম্মু বাবা সবাই বলবে যে হ্যাঁ এটা একটা খুবই ভালো প্রুডেন্ট ইনভেস্টমেন্ট। সো টাকা পাইলে আগে ল্যান্ড কিনো, জমি কিনো, তারপরে টাকা পাইলে ফ্ল্যাট কিনো। আপনার কি এটার থেকে ডিফারেন্ট কোনো ভিউ আছে?
যদি থাকে একটু প্লিজ Sure. Partially, I agree to the statement. Right. Partially, I disagree to the statement. So I will explain that. If you look at land returns, land return কিন্তু reasonably ভালো over the last 10-20 years Right. period. Land as an asset class has done fairly well. Right. But getting exposure to that asset class can be a bit tricky কারণ অনেক সময় the minimum ticket size can be large. Right. আবার ঢাকার বাইরের land যদি আমি কিনতে চাই certain এরিয়াতে, you might have challenges holding on to the property. Land grabbing হয়, আমার regulation, ফ্যামিলিতে যত প্রপার্টি যারা আছে সবারই কিছু না কিছু কেস কমপ্লিকেশনস আছে, ইটস অ্যান অ্যাডেড হেডেক। আর তারপর থেকে কাগজপত্র যার থেকে নিচ্ছি দোজ দে কুড অলসো বি চ্যালেঞ্জিং, রাইট? সো ল্যান্ডের ইট হ্যাজ গিভেন এ গুড রিটার্ন অ্যাজ লং এজ ইউ ক্যান হোল্ড অন টু দ্য ল্যান্ড, ইট ক্যান জেনারেলি বি আ গুড অ্যাসেট ক্লাস। But that's a big challenge. There are challenges, right? But if you can solve for it, it's okay. Flats as well, similar sort of a thinking. Most people buy flats in like good urban locations, so similar sort of a benefit. Now, but in terms of the returns from flats going forward, I think inherently returns will be on the lower side. আমার ধারণা যে we are looking at 6-7% return over the next 10 years if you buy a flat. Right. And প্রশ্নটা হচ্ছে যে if you can find something else that gives you a higher return, say you can do সঞ্চয়পত্র, and that gives you a like 9-10% after tax return, logically you are better off buying the সঞ্চয়পত্র, investing in that for 10 years, and maybe then investing in the flat. By that time the flat valuation multiples have adjusted to certain degree. But if you have exhausted your সঞ্চয়পত্র category, and you are not comfortable doing equities, then flat is still the go-to option for you. So what I mean to say হচ্ছে কি it can differ for person to person. যে তার জন্য most optimalটা কি. Right. Well, let me be a village idiot and just try and push back on that with a very uneducated view. ধরেন ভাইয়া আমার কাছে লেটস সে আই হ্যাভ 50 লাখ টাকা। 50 লাখ টাকা দিয়ে আমি দুইটা জিনিস করতে পারি। আমি সঞ্চয়পত্র কিনতে পারি অ্যাজ ইউ সেড, অথবা আমি মিরপুরে লেটস একটা ফ্ল্যাট কিনতে পারি। সো মিরপুরের ফ্ল্যাটটা আমাকে দুই ধরনের রিটার্ন দিবে। এক হচ্ছে আমাকে মান্থ অন মান্থ আমি কিনে রেন্ট দিয়ে দিব। এক হচ্ছে মান্থ অন মান্থ আমাকে রেন্ট দিবে, অ্যান্ড দুই যদি ঠিক লোকেশনে কিনে রাখি তাহলে ওইটার প্রাইস অ্যাপ্রিসিয়েশন অন ইটস ওন, জাস্ট দ্য ফ্ল্যাটের প্রাইস অ্যাপ্রিসিয়েশন ওভার টাইম হবে। সো আমি চিন্তা করতেছি যে আচ্ছা আমি যদি লোকেশনটা ঠিক রাখতে পারি আর ফ্ল্যাটে হয়তো বা ল্যান্ড গ্র্যাবিং এর মতো ওই ওনারশিপ রাইটস নিয়ে সমস্যা হবে না, আমি কি এই রেন্টাল রিটার্নস অ্যান্ড প্রাইস অ্যাপ্রিসিয়েশন দিয়ে ক্যান আই strike a better return than a সঞ্চয়পত্র? I'm thinking like so if you do by the math, ঢাকা শহরে বেশিরভাগ প্রপার্টি রেসিডেন্সিয়াল প্রপার্টি রেন্টাল yield on an average is 2.5%. 2.5%. এটা কি অনেক লো না? এটা লো, বাট এইটা দেখা গেছে যে আমাদের আমি যখন when I looked at other similar markets like India, তারপর পাকিস্তান, শ্রীলঙ্কা, broadly এরকম লোই। আর if I look at Hong Kong type of places, it's even lower. Like certain Asian markets have these characteristics যেখানে rental yields are extremely low. আচ্ছা। So এই ক্ষেত্রে 2.5% rental yield is sort of there, আর তারপর হচ্ছে গিয়ে you talk about the price appreciation, যে what sort of price appreciation should be kind of factor in. So আমার থিওরি হচ্ছে গিয়ে যে price appreciation should mirror growth in rents. কারণ রেন্টালি তো আজকের রেন্ট ডিভাইড বাই আজকের প্রাইস। ইফ রেন্টস কিপ অন গ্রোয়িং, প্রপার্টি প্রাইসেস শুড অলসো গ্রো। সো হিস্টোরিক্যাল যে স্টাডি আমি লাস্ট কিছু বছর করেছি যে রেন্ট কিন্তু খুব বেশি আসলে বাড়ে নাই। সো আমার অ্যাজাম্পশন হচ্ছে রেন্টস ক্যান গ্রো অ্যাবাউট 5%, 6% over a 10 year per year over a 10-year period. মানে that's going to be the my sort of guess, average guess. So you take that 2.5, add another 5-6%, you are looking at 7.5 to 8.5. And then you deduct from that like depreciation of the property, deduct from the maintenance cost, taxes. So you are looking at like 6.5-ish, something like that return. So again, going back to that math, this is the on an average return. But what can change things for you? সঞ্চয়পত্র অলরেডি ডান, তাইলে সঞ্চয় ডান এটা হতে পারে। আরেকটা হতে পারে যে সামটাইমস ডিলস ক্যান কাম টু দ্য মার্কেট, সামওয়ান ওনস আ পিস অফ প্রপার্টি আর আ ফ্ল্যাট, হি ওয়ান্টস টু সেল অ্যাট আ fire sale, immediate cash লাগবে. So if you are actively looking for such deals, if you have a network of like say agents অথবা you know people যারা এই ধরনের তুমি আত্মীয়স্বজনের মধ্যে বলে রাখলাম যে look, if someone wants to be a seller, needs immediate cash, I can be a buyer. If you're opportunistic enough, you can get properties for less than market value. Through that you are basically enhancing your return. There are other plays as well. Other plays হচ্ছে গিয়ে যে if you have areas there which are
ক্লোজ উইদিন ঢাকা, Right. বাট কানেক্টিভিটি হয়তো এখন ভালো না, বাট সামনে কিছু একটা কারণে কানেক্টিভিটি ইমপ্রুভ করবে। ফর এক্সাম্পল আই উইল গিভ ইউ ওয়ান এক্সাম্পল, এই যে আমাদের যে হাতির ঝিল প্রজেক্টটা হলো, Right. হাতির ঝিল প্রজেক্টের কারণে হাতির ঝিল সাথে লাগানো একটা এরিয়া কল মহানগর প্রজেক্ট, হ্যাঁ ইমিডিয়েট অ্যাক্সেস পেয়ে গেল হচ্ছে খুব ইজিলি টু গুলশান, বনানী এটসেট্রা, and property prices went down. So Right. if you have a clear idea of how the future looks like, Right. in terms of connectivity, in terms of regulation like Dhaka area, Right. detail area plan depth, there are like plays within that asset class. বুঝছি। হ্যাঁ, আমি পোর্টফোলিও কনস্ট্রাকশন নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে। অ্যাকচুয়ালি আপনি কি ল্যান্ড নিয়ে, বাই দ্য ওয়ে, সো আমি লিঙ্ক করে দিব আপনার সব কয়টা পোস্ট, বাট আপনি যে কয়টা জিনিস বললেন, ডেটা সাইট করলেন, সবগুলো নিয়ে আপনি অলরেডি স্টাডি করেছেন। ল্যান্ড নিয়ে সেপারেটলি কি কিছু বলার আছে, অর হ্যাভ উই কাভার্ড হোয়াট দেয়ার ইজ টু কভার? The only thing যেটা আমি বলবো কি যে আই থিঙ্ক জেনারেলি মানুষরা তারা ল্যান্ডে বা ইসে যখন ইনভেস্ট করে, হ্যাঁ মানে তারা ধরে নেয় যে এটা অলওয়েজ প্রফিটেবল হয়, Right. বাট অল অ্যাসেট ক্লাসেস ক্যান আন্ডার পারফর্ম ইন সার্টেন পিরিয়ডস, Right. ইনক্লুডিং ল্যান্ড। হ্যাঁ মানে ইফ ইউ টেক ইট গুলশান ল্যান্ড ইন 2010 and then Right. when in 2020 Right. গুলশান অ্যাপার্টমেন্ট ইন 10 and 20, দেখা যাবে যে 10 বছরে তেমন কোনো প্রাইস বাড়ে নাই। প্রাইস বাড়ে নাই, ইউ মাইট থিঙ্ক যে না আমি আসলে লস করি নাই, বাট purchasing power of that cash has eroded due to inflation. So you have actually lost 40-50% just on in Purchasing real terms. power, yeah. And then if you add depreciation and other maintenance, you have lost even more, like 50-60% of your value. So এই পারসেপশনটা থেকে আমাদের একটু চলে আসতে হবে। আর ল্যান্ডের ক্ষেত্রে যেরকম রেসিডেন্সিয়াল প্রপার্টির ভ্যালু কোত্থেকে আসে? It comes from the rent the tenants are paying. হ্যাঁ, that's the source of the value. Commercial property value কোত্থেকে আসে? It comes from the rent the commercial tenants are paying. ল্যান্ডের ভ্যালু কোত্থেকে আসে? If you go back on one more step, the value of the land comes from the productive use of the land. Either you are doing agriculture there, so then you do think of the cash flow you can generate from the agri, অথবা you think of যে কোনো একটা গ্রাম অঞ্চলে যদি বলি কেউ একজন বাসা বানাতে চায়, সো ওই লোকের একটা বাসা বানানোর যে রিকোয়ারমেন্টটা, ডিমান্ডটা আছে ওইখান থেকে আসতে পারে। If you think of industrial land, it's basically the ROI you are generating, utilizing that land, combining it with machines and like capital and distribution and branding, and ওখান থেকে একটা ভ্যালু আসে। সো এই ফান্ডামেন্টাল কোয়েশ্চেনগুলো নিয়ে একটু মানুষের চিন্তা করা উচিত, উইথাউট থিঙ্কিং যে না I'm just gonna buy land and it's gonna give me returns forever. It is simplistic. That's too simplistic. Got it. Let's come to portfolio construction. I have a number যেটা আমি আপনাকে বলবো, and it's 2-3টা কারণ আছে, একটু ব্যাখ্যা দিই কেন এই নাম্বারটা। সো নাম্বার হচ্ছে 60 লাখ টাকা। 60 লাখ টাকা কেন বললাম? কারণ 50 লাখ হচ্ছে লিমিট অফ সঞ্চয়পত্র, অ্যান্ড আই ওয়ান্ট টু প্রিএম্পট, আপনি যদি বলেন যে প্রথম 50 পুরোটুক সঞ্চয়পত্র দিতে, সো 60 লাখ টাকা। অ্যান্ড আরেকটা কারণ হচ্ছে ধরেন অ্যাভারেজ 5 বছর চাকরি করছে, রাইট? ধরেন 1 লাখ টাকা পার মান্থ কামাইছে, শুরুতে হয়তো বা কম, পরে হয়তো বা আরও বেশি 1 লাখের থেকে, বাট অ্যাভারেজে 1 লাখ কামাইছে ওভার 5 ইয়ার্স। ওর লেটস সে 60 লাখ টাকা সেভিংস আছে ওভার 5 ইয়ার্স, because 5 into 2 and 5 into, yeah. So এই 60 লাখ টাকা, how would you advise me to construct my portfolio? What should it look like? So আগে যেটা আমি বলেছিলাম যে for most people আমি বলি যে you should max out your সঞ্চয়পত্র, হ্যাঁ it's risk free, volatility নাই, tension free, just get a lot of return, it avoids headache and whatnot. So logically, ideally you go, one option হচ্ছে গিয়ে maximize সঞ্চয়পত্র, 50 লাখ সঞ্চয়পত্র দিয়ে দিলাম, এটা একটা অপশন। আরেকটা হতে পারে যে সঞ্চয়পত্র রেট অফ রিটার্নটা কিন্তু এখন সরকার একটু স্ল্যাব ভিত্তিক করেছে, ফার্স্ট 15 লাখ, নেক্সট 15 লাখ, এরকম। সো ইউ ডু লাইক 30 লাখ সঞ্চয়পত্র, অ্যান্ড দেন দ্য রেস্ট 30 লাখ ইউ ক্যান ডু সামথিং এলস, আগেন দ্যাটস আনাদার অপশন। তো এখন whichever route you take, what about the remaining amount? For the guy who does 50 lakh সঞ্চয়পত্র, that 10 lakh আমার সাজেশন হবে for most people go for equity investment. Like with that you have 10 in equity, 15 সঞ্চয়পত্র. It's a pretty conservative portfolio, especially for someone in their 20s, 30s, even early 40s. Let's say আমার আরো বেশি রিস্ক টেকিং অ্যাবিলিটি আছে বা অ্যাপেটাইট আছে, আমার আর কি করার আছে? এর থেকে বেশি রিস্ক টেকিং অ্যাবিলিটি যদি থাকে, you can tilt more towards equity. You can do like 50-50 at that age. বাইরের দেশে কিন্তু মানে আর্লি এজে 70-80 equity বলে, but there are again nuances here. তাদের মার্কেটে অনেক ডেপথ, they can do foreign equities as well, যেগুলো বাংলাদেশে নাই, so we have to be very careful around that. So এর থেকে 50-50 বেশি হয়তো আমি রেকমেন্ড করবোই না। মোস্ট পিপলকে আমি বলি 20-30% দিয়ে শুরু করো, তারপর দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, এর বাইরে প্রপার্টি যেটা বললাম যে অ্যাপার্টমেন্ট তো মিনিমাম টিকেট সাইজ ইজ হাই,
30-40 লাখের নিচে মনে হয় পাওয়া যাবে না। Right. হ্যাঁ, ঢাকায় especially. স্পেশালি। তারপর হচ্ছে গিয়ে ইভেন লাইক কম দামি এরিয়াতে যদি আমরা যাই তাও টাফ। আর ল্যান্ড তো ticket size are even larger and illiquid. So early stage I don't recommend that. Right. A question that I get from people is on the startup investing. At what stage do I start? ইস্যুটা হচ্ছে যে given the inherent riskiness, most people আসলে তাদের 2-5% of total assets এর বেশি স্টার্টআপসে যাওয়া উচিত না, স্পেশালি ইন দ্য আর্লি ইয়ার্স when you are also again learning. It's a different skill set, right? Like so ওই ক্ষেত্রে the minimum ticket size on startups, if they're like 5-10 lakh taka, you want to invest in 10 startups, that means like the 10 lakh into 10 like 1 কোটি টাকা you need, and if you do the 2% 5% rule, like unless you have like a huge network, you're not ready. I'm just একটা example দিচ্ছি আর কি। হ্যাঁ, so আমার মতে হচ্ছে people should start with সঞ্চয়পত্র, add equities for growth or higher return, and then at in their middle age তারা হচ্ছে গিয়ে যে once they have a good nest egg, that's when they move into some alternate classes like property and startup investing. Startup investing নিয়ে নির্ঝর ভাইয়ের সাথে কথা হচ্ছিল, and উনি বলছিল যে instead of investing in one, you should always invest in a basket, or let's say 5-10 something like that, because জানেন না যে কোনগুলো আসলে সাকসিড করবে, ইনফ্যাক্ট মেজরিটি ফেল করবে। সো আপনার কি পার্সপেক্টিভ সিমিলার, অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি রুলস, বিকজ আপনি তো একজন অ্যাক্টিভ স্টার্টআপ ইনভেস্টার, আপনার কোনো রুলস আছে when you look at companies? না, এখন পর্যন্ত স্টার্টআপের স্পেসিফিক রুল কিছু আছে, লাইক রুলটা কিরকম, নট অন অ্যালোকেশন। আই অলসো থিঙ্ক যে ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকা লাগবে, বাট ওই যে আমি বললাম যে মিনিমাম টিকেট সাইজ আর ডাইভার্সিফিকেশনে আর আমার অ্যাসেট অ্যালোকেশনের ম্যাথ এখনো মিলছে না। বুঝছি, হ্যাঁ মিলছে না। আই এম টেকিং আ বিট অফ এক্সট্রা রিস্ক বিকজ আই থট যে আই ওয়ান্ট টু লার্ন দ্য স্পেস, কিছু ভুলভাল করবো, কিছু টাকা হারালে শিখাটা একটু বেটার হবে। হ্যাঁ, দিস ইজ হাউ আই এম থিঙ্কিং অফ ইট। বাট রুলসগুলো মোস্টলি ইন টার্মস অফ যে লাইক ফর এক্সাম্পল আমার ইনভেস্টমেন্ট করার পরে মনে হলো যে বাংলাদেশের মতো চ্যালেঞ্জিং মার্কেটে I would prefer more than one founders. So that's one rule I have. Number 2 হচ্ছে for many of the segments I would prefer people with domain expertise. So ওই ফিল্ডে কিছুদিন কাজ করেছে, prefer. There would be always exceptions to the rule, but I would prefer people with a certain degree of domain expertise, who has worked in that space and then কিছু একটা শুরু করেছে। I have rules around that. I am still trying to figure out whether I am a better early stage investor or a better late stage investor. I don't have an answer to that yet. Maybe ask me in like 5 years time. Got it. One question আমি আজকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে ডাউন মার্কেট, আপ মার্কেট সবকিছুই থাকে, and Warren Buffett's famous একটা কোট আছে, be greedy when others are fearful and fearful when others are greedy. আপনি কিভাবে আপনার কোট আনকোট গ্রিডকে ম্যানেজ করেন? So for example, when it's a bull market and prices are at an all-time high, particular সময় আসছে, তখন how do you manage your greed / your own mental state? এই জায়গাটাতে আমি জেনারেলি ভালো, I don't get carried away by market or emotions generally. বুঝছি, মানে কিছু কিছু সময় হয় কিন্তু কম হয়। So আমার হচ্ছে কি যে I have some metrics that I follow. Like say I'll give you an example. আমার একদম edger practical example on the mutual funds that we have. So we knew what drove the equity market rally in Bangladesh in second half of 2020 and most of 2021. There was low interest rates because commodity prices were low due to COVID. Central banks went on a money printing spree. And obviously equities will outperform, real estate will outperform in that environment, right? So the only thing you have to track is when does the cycle turn? For us it was late 2021 when we saw all the indicators are turning. Commodity prices are picking up, global travel has picked up, huge demand বেড়ে গেছে, কোভিড কমে যাওয়ার সাথে সাথে we saw reflection in our bond markets. It was a clear signal to us যে দেখো now is to go risk off mode. From risk on mode আমরা risk off mode চলে যাবো. So because we have a framework of thinking, we let that dictate our choice of asset classes, and then within asset classes as well, because I could see যে okay interest rate এখন bottom থেকে বাড়বে, any business with a lot of debt on their balance sheet, they will be vulnerable, number one, which would be the consumer electronics companies. তারা যেটা করে যে তারা ক্লায়েন্টদেরকে ধার দেয় টাকা,
কিস্তিতে কেনার জন্য, হ্যাঁ। বাট দে বড়ো, সো দেয়ার ব্যালেন্স শিটস আর প্রিটি লেভার্ড আপ. You're talking about Walton Singer type of companies, company, right? yeah. They're levered. ACI is another company with a lot of debt. Yeah. So they will be more vulnerable in a high interest rate environment, number Right. one. Number two হচ্ছে গিয়ে যে we also could see যে বাংলাদেশি টাকা is vulnerable because we didn't have significant depreciation for a long time, and commodity price বাড়া মানে Bangladesh imports will have pressure. So any company Right. which has a lot of imported cost component but cannot hike product prices. Right. I'll give you two examples, right? Take consumer electronics versus say take Walton, যে কিনা sell করে to lower income group. A lot of the components are imported, even if they're assembling and manufacturing in Bangladesh, the raw materials are imported, so they're vulnerable on like multiple sides. Right. Versus let's say take Unilever or Marico, who also have imported components, but they have such a dominance in their space or brand power in that space, ওই কস্টটা তারা কাস্টমারকে এসকেলেট করে দিবে. অথবা টেক দ্য এক্সাম্পল অফ ফার্মাসিউটিক্যালস ফর এক্সাম্পল, যার লাইক সে I'll give you an example. Typical pharma company 100 টাকার রেভিনিউ হলে 50 টাকার কস্ট অফ গুডস সোল্ড and 50 টাকার গ্রস প্রফিট. Of that 50 টাকা of cost of goods sold, raw material would be like 20-30%. So for 100 টাকা of sales, 20-30% is cost of raw materials, right? So currency depreciation হলে তাদেরও কিন্তু cost pressure হয়. But pharmaceutical is such a product, it's a necessary product. In most times you can pass through the cost. Right. So we basically did what? We basically went defensive on all our equity portfolios by increasing our fixed income allocation, reducing equity allocation, and then we reshuffle the equity allocation towards less cyclical and more defensive names, net cash on balance sheet, and also less vulnerable on currency depreciation. So that's kind of how we manage the portfolio. So it's more about a framework and a structured way of thinking যেটা আপনাকে help করে to manage both up and down times so effectively. The other part হচ্ছে কি, look, I'm talking about myself, but Edge is a team effort. So my brother Wasim is there, Ali Bhai, Safan is there. So we hold weekly meetings, daily, like sometimes when difficult time daily meetings আমরা করি যে we'll observe global markets, local markets like একদম day by day. Be days based on depending on the situation আর কি. আমি আমার IB এর ইন্টার্নশিপের সময় আপনাদের সাথে একটু সময় কাটানোর সুযোগ হয়েছিল, and I've seen the rigor and কত ডেডিকেশন নিয়ে আপনারা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত every day you think about things, you study things, you worked on things so dedicatedly. So the team is fantastic and অনেক হাই ইন্টিগ্রিটি মানুষজনের সাথে আপনি কাজ করেন, and you as well. It's a very solid team. It's going to be very exciting আপনারা কি করেন in the next 10 years, just to follow along, and ইনশাআল্লাহ যদি সুযোগ হয় আপনার সাথে একটা রাউন্ড 2 করার ইনশাআল্লাহ ইচ্ছা থাকবে. But I want to wrap up today's conversation with just a couple more questions. Number one is do you have a favorite quote or a maxim or something যেটা আপনি আপনার জীবন জীবনে চলাচলের সময় you keep in mind, যে an adage or something that comes to mind constantly? ওরকম স্পেসিফিক্যালি না থাকলেও one of the things that had helped me in my life, and that is something that I got from my father. মানে এটা সে যে আমাকে বলেছে for sure, বাট এটা সে করে দেখিয়েছে. আমার আব্বার কথা হচ্ছে, দেখো, you can control the input, you may not be able to control the output. So as long as you're giving the effort, output খারাপ হলেও একবার দুবার সে পরীক্ষায় পড়েও খারাপ করলা, don't worry about that, like keep on trying. I think generally that's been my way of working. Let's try to put in the effort. তারপর যদি না থাকে তাহলে কপালে ছিল না আর কি. এটা I think একটা কোট আছে যে কি জানি, God give me the power to কি জানি influence what I can and to bear what I cannot, এরকম কি জানি একটা আছে. There's also, this is stoic philosophy তেও I think অনেকটুকু related, যে যেটুকু কন্ট্রোলে আছে, locus of control-এ ওইটাকে full effort দাও and don't over stress about what's not in control. I guess আপনার day to day the market is largely not in your control, but your actions are in your control. আমি কিন্তু সেরকম স্টক প্রাইস ডে টু ডে কিন্তু আমি খুব একটা ফলো করি না. লাইক কোয়াইট অফেন পিপল আস্ক মি যে আচ্ছা আজকে মার্কেটে কি হয়েছে, I don't know, I haven't looked at it. You don't look at it. কারণ হচ্ছে prices are outputs, research is input. I would rather spend my time uncovering insights rather than
looking at the price movements. That's really good. এটা কি কেউ বলেছে এই prices are outputs? এটা কেউ বলে নাই, বাট অ্যাকচুয়ালি গুড ইনভেস্টর যাদের যে স্কুল অফ থট থেকে আমি আসছি, যাদের বই পড়ে বড় হয়েছি ইন আ ওয়ে, লাইক ক্লার্ভেনের কথা বলছি বা বাফেটের কথা বলছি, দে ফলো দ্যাট। অ্যান্ড আমার যেটা হয়েছে যে যেতে এখন শুধু পাবলিক ইকুইটিজ না, উই ডু কনসাল্টিং, উই ডু কমার্শিয়াল ডিউ ডিলিজেন্স, এখন ডিল অ্যাডভাইজারি অ্যাড করছি আমরা, হ্যাঁ, মানে দেয়ার ইজ অলওয়েজ সামথিং টু ডু, মানে দ্যাটস পার্ট অফ দ্য রিজন আমি আসলে ডে টু ডে ওই যে সারাক্ষণ ডিএসসি ওয়েবসাইট দেখার সময় নেই এখন। Last question, where should people find you? How should people connect with you, learn from you, আপনার posts, how should they follow you? যেটা হয়েছে যে আই থিঙ্ক দ্য ইজিয়েস্ট ওয়ে টু কানেক্ট ইজ লিঙ্কডইন। আই এম স্পেন্ডিং মোর টাইম দেয়ার। আমার মনে হচ্ছে কি যে আই এম রাইটিং লাইক শর্ট ফর্ম কন্টেন্ট অন লিঙ্কডইন। আমার একটা ব্লগ আছে, বাট আমি ব্লগে আর লিখি না, কারণ আমার কাছে মনে হয় ইটস টু কাম্বারসাম। ব্লগে লিখলে আমার মনে হয় যে দেয়ার ইজ আ নিড টু বি ভেরি ফর্মাল, আর আমি লিঙ্কডইনে লিখলে ভুলভাল গ্রামার, ভুলভাল ইংলিশ, আমি জাস্ট লিখে ফেলি, তারপর দরকার হলে 3 বছর পর এডিট করি। কিন্তু হোয়াট দ্যাট ডাজ হচ্ছে কি keeps me in an active stage, and সারাক্ষণ কিছু না কিছু কন্টেন্ট লিখছি, and there's feedback, and feedback loop থাকলে হয় কি it motivates you to write more. So generally I think that the easiest way to connect is LinkedIn. I'll link your LinkedIn in the show notes, and I thank you for your time here. অনেক সময় দিয়েছেন and অনেক ইনসাইটস শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ ফিউচারে যদি সুযোগ হয় একটা রাউন্ড 2 করব। থ্যাংক ইউ ভাই। Thanks Fahad, thanks, like I had a great time here. Thank you ভাই।